বিজনেস একটা নেশা, যেরকম আপনার মাদক যেরকম নেশা একটা মানুষের কাছে, বিজনেস হচ্ছে নেশা। কে এই আকবর? আমার বাবা হার্ডিন ব্রিজে কাজ করেছেন। কিভাবে ৩০ টাকা থেকে ৪০০ কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ালো? আমি কখনো টাকা নিয়ে বিজনেস করিনি, আমার জিরো থেকে বিজনেস। আমি যে বার্গারটা বিক্রি করতেছি ধরেন ৮০ টাকা, সেম বার্গার সে রাস্তার উপর বিক্রি করতেছে ৩০ টাকা। ওখানে ভ্যাট নাই, ট্যাক্স নাই, ঘর ভাড়া নাই। আমার বিজনেস করতে ১৮টা লাইসেন্স লাগে। এই ৪০০ কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান যিনি তৈরি করে গেছেন তিনি কি একজন দিনমজুর ছিলেন? আমার বাবা দিনমজদুর হিসেবে কাজ করেছেন, রাজমিস্ত্রি জোগাল হিসেবে কাজ করেছেন, মিস্ত্রি হিসেবে কাজ করেছেন। সামাজিকের এবারের পর্বে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। জীবনে না শব্দটা উঠে দেন। এই না, যে কোনো ব্যাপারে না আসলে কথাটা না বলা যাবে না। কিন্তু এটা শুধু একজন ব্যবসায়ীর সাক্ষাৎকার নয়। আমরা বাংলাদেশে যারা বিজনেস করি, এমন একটা জায়গায় আপনাকে হ্যাঙ্গিং করে থয়, আপনি ওইদিকে যেতে পারবেন না, এদিকে আসতে পারবেন না। এটা বিজনেসম্যানের জন্য সবচেয়ে ভয়াবহ। উত্তরবঙ্গের ইতিহাস, বগুড়ার খাদ্য সংস্কৃতি। বগুড়াতে আকবরিয়া ছাড়া বগুড়া পরিচয় হয় না। আমি যদি ঢাকায় আপনার কারিগর নিয়ে আসলাম, পারবেন না আপনি, ওই সেম কারিগরই তো। সেম কারিগরি পারবেন না। যে রাঁধুনি তার একটা কৌশল থাকে, সে কিন্তু ওটা বলে না। দানশীলতা এবং ব্র্যান্ড নির্মাণের গল্প। আমাকে ব্যক্তিগতভাবে মানবতার ফেরিওয়ালা বলা হয়। পারিবারিক ব্যবসা, উদ্যোক্তার জীবন সংগ্রাম। ৫-৭টা সিন্ডিকেট প্রতিষ্ঠান এরা বাংলাদেশে পুরোপুরি লিড দিচ্ছে, আর তাদের যে এসানলে, তাদের কোপানলে আমরা পড়ে আছি। বিজনেসম্যানরাও কি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে? আমরা কেন জানি মুনাফার দিকে বেশি চোখ আমাদের, রক্ত চুষার মতো চুষতে থাকে। মানুষ, সমাজ আর সময়ের গল্পের এই আয়োজন সামাজিকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্জুরুল করিম। আলাল ভাই, আপনার তো ৪০০ কোটি টাকার একটা গ্রুপের প্রতিষ্ঠানের মালিকদের অন্যতম একজন চেয়ারম্যান। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি কারণে ভালো আছেন? এই আপনার ৪০০ কোটি টাকার একটা সম্পদের প্রতিষ্ঠান তৈরি করেছেন এই কারণে? না, এটা আমার সন্তুষ্টির জায়গা থেকে। যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাক বলছেন তুমি শুকরিয়া করো আমার জন্য, যে কোনো পরিস্থিতিতে। এই কারণে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বগুড়ার মানুষ, আপনি বগুড়াকে যদি অনেকগুলো ঐতিহ্যের সাথে তুলনা করা সম্পৃক্ত করা হয় তাহলে অবশ্যই আকবরিয়া হোটেল বা আকবরিয়া গ্র্যান্ড রেস্টুরেন্ট যাই বলেন সেটার নাম আসবে। সেটার সাথে সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনি, আপনার এই পরিচয়টা কেমন? আলহামদুলিল্লাহ, আমার কাছে এই পরিচয়টা আমি নিজে অর্জন করেছি। কেউ আমাকে ১ ইঞ্চিও জায়গায় দেয় নাই। বাট আমরা ৬ ভাইয়ের মধ্যে সংগ্রাম করে, আমি কিন্তু সবার ছোট, ৬ ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। আমার ক্রিয়েটিভিটি দিয়ে, আমার স্বপ্ন দিয়ে, আমার কাজের প্রতি ডেলিগেট দিয়ে আমি এই জায়গাটা নিজে তৈরি করেছি, এবং আমি মনে করি যে এই জায়গার যোগ্য আমি, এবং আমার কাছে ভালো লাগে, এনজয় করি। আমি এই পদবি নিয়ে এনজয় করি যে আমি একটা স্বপ্নবাজ লোক। আমি আমার সর্বশ্রেষ্ঠ চেয়ার যেটা বলে, আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি আমার এই প্রতিষ্ঠানের সর্বশ্রেষ্ঠ চেয়ারে আমি যাব। তো আমি সাকসেস, এটাই আমি বলবো যে আমি এই পদবি পেয়ে সাকসেস, এবং এটাকে এখন রেসপন্সিবিলিটি সহকারে ক্যারি করাই হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ। আচ্ছা, চেয়ারের নাকি অনেক উত্তাপও আছে। প্রচণ্ড রকম উত্তাপ, মানে এটা দিন শেষে বোঝা যায় এই চেয়ারে বসলে কি হয়, একটা আগুনের মতো। যে আমি মনে হয় প্রতিটা নিয়ত, প্রতিটা সেকেন্ড একটা আগুনের মধ্যে বসে থাকি। যে দায়বদ্ধতা, যে রেসপন্সিবিলিটির জায়গাগুলো, প্রতিটা মুহূর্ত যে চ্যালেঞ্জগুলো সামনে ফেস করতে হয়, তো এটা ওই চেয়ারে না বসলে বোঝা যাবে না এর উত্তাপ কতখানি। হয়তো বাহির থেকে বোঝা যায় একটা নর্মাল চেয়ার, এসে এসির মধ্যে বসে আছে, খুব পাওয়ারফুল একটা মানুষ। আসলে নট লাইক দ্যাট। আসলে এর প্রতিটা মধ্যে- সেকেন্ডে চ্যালেঞ্জের একটা সাবজেক্ট ওই চেয়ার। মানে আপনি যে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে গেছেন সেটাকেও খুবই একটা রিস্কি পজিশন বলছেন আপনি। চরম রিস্কি পজিশন। যেরকম প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখা, প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ ফেস করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই চেয়ারটা যখন আমি অ্যাভেল করতেছি, আমারও প্রতিযোগিতা যারা শত্রুতে পরিণত হচ্ছে। আমি যখন এই চেয়ার পাই নাই, আমাকে মানুষ অতটা চিনে নাই। আমি
তখন বাংলাদেশে 20 কোটি মানুষের যে 15-16 কোটি ক্যামেরা আছে, এখন আমরা যে মোবাইলে ক্যামেরা, সে ক্যামেরার নজরে চলে আসছি। আমার প্রতিটা স্টেপ এখন মানুষ মাপে। আমি যদি কোথাও চা খাই, সেটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসতেছে। ভুল তথ্য, শুদ্ধ তথ্য বা ভুল চিন্তা করেও চলে আসতেছে। অমুক জন অমুক চেয়ারে বসে কোথাও কোনো গল্প করতেছে বা সময়, এটা কর্মক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয়। তো সেই জায়গাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে। আমি একটা পার্সন হয়ে গেছি, আমি একটা মানুষের দৃষ্টির মধ্যে চলে গেছি। এটা অস্বস্তিকর। অস্বস্তিকর। আমি একটা কোথাও রেস্টুরেন্টে বসে কোনো বন্ধুর সাথে বা আমার স্কুল ফ্রেন্ডের সাথে, ছেলে হতে পারে মেয়ে হতে, আমি আর করতে পারি না এই কাজটা। তার সঙ্গে একটা কাপ কফি খাইতে পারি না, তার কারণ মানে কোথায় যে স্বপ্নের পেছনে আপনি ছুটেছেন সেখানে যখন পৌঁছালেন আপনি কি মনে হয় স্বাধীনতাটার অনেকটা হারিয়ে ফেললেন? হ্যাঁ, পুরোপুরি আমি স্বাধীনতা আমার বাবা শিখে গেছে যে তুমি কখনো গরিবের কোনো জমি বা টাকা এগুলো নিয়ে কখনো ডিল করবা না। যে একটা দরিদ্র মানুষ তার জমিটা কিভাবে নেওয়া, কৌশল করে, এইগুলো আমার মধ্যে নাই। আমি একটা খুব সরল সোজা মানুষ। আমরা জানি যে বগুড়াতে বা নর্থ বেঙ্গলের প্রবেশ করলেই মানুষের মাথার মধ্যে যে একটা চিন্তা ঢোকে যে আকবরিয়াতে খাবো, আকবরিয়ার কোনো প্রোডাক্ট নেব, এইটার যে একটা ব্র্যান্ড তৈরি হওয়া, এটা তো একদিনে হয়নি। এটার পেছনের সংগ্রামের গল্পটাও তো অন্যরকম। জি, অনেক কঠিন গল্প, অনেক সংগ্রাম করে আজকে আমরা এই জায়গায় এসেছি। যদি আপনি বলেন প্রতিটা স্টেপে স্টেপে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে। এখানে অনেকগুলো ফাংশন কাজ করেছে। সততা, অনেস্টি, তারপরে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি কমিটমেন্টের যে জায়গাগুলো থাকে, মানুষের বিশ্বস্ততা অর্জন করা। আমাদের নীতির মধ্যে একটা জায়গা আছে যে আমরা যেটা খেতে পারবো হুম। সেটা আমরা কাস্টমার বা আমাদের ভোক্তাদেরকে দেব। মানে আপনি এখান নিজে যেটা থেকে খেতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে আমরা কোনো রকম লোভ লালসার মধ্যে পড়ি না। আমি যদি ঘি বলি ওটা ঘি, আমি যদি এটা বলি এটা এই রকম ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, এটাই। এই যে মানুষের বিশ্বস্ততার জায়গাটা তৈরি করতে পেরেছে। হ্যাঁ, এই জায়গায় কিছু কিছু ল্যাকিংস আছে, যে আমরা যেহেতু মানুষ দ্বারা পরিচালিত, মানুষকে চালাইতে হয়, ওদের কিছু ল্যাকিংস আমাদের মধ্যে ব্র্যান্ডের মধ্যে ঢুকে যায়। ওদের গাফলাতি, ওদের কাজের প্রতি অনীহা, এই জায়গাগুলো আমরা অনেক সময় দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই বিভিন্ন আকবরিয়া sector-এ। নামটা তো ব্যক্তির নাম থেকে এসেছে। হ্যাঁ, এটা মূলত আমার বাবার নাম আলহাজ আকবর আলী। উনি মুর্শিদাবাদের লোক ছিলেন। হুম। ছোট্ট একটা গল্প আছে এখানে। হুম। মুর্শিদাবাদে ওনারা 3 ভাই ছিলেন, আকবর আলী, রোস্তম আলী, ইয়াকুব আলী। আচ্ছা। তো আমার দাদা যে ছিলেন, ওনার শরিকরা একটা গাছের আম পাড়া নিয়ে আমার বাবার গালে একটু থাপ্পড় মারে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। দাদা বলল, একটা আমের জন্য তুমি আমার ছেলেকে হাত দিলা? ঠিক আছে, তোমার সম্পদ, তোমার জায়গা জমি সব রাখো, আমি আমার 3 ছেলেকে নিয়ে চলে গেলাম। এই যে সিঙ্গেলভাবে সে চলে আসছে একদম ফ্রি হ্যান্ডে। এখন পর্যন্ত আমি কখনো মুর্শিদাবাদে যাই নাই। আমার বাপদাদা কী সম্পদ আছে, কী আছে, এগুলো আমরা কিছুই জানি না। আমার বাবার নিষেধ আছে, আমরা কখনো এগুলো খোঁজ খবর করি নাই। এই যে আমাদের বাংলাদেশে আমাদের বাপদাদারা এসে ঢুকলেন একদম ফ্রি হ্যান্ডে। আমার বাবা হার্ডিন ব্রিজে কাজ করেছেন, পাবনা হার্ডিন ব্রিজ পাকশিতে। কি হিসেবে কাজ করেছেন তিনি? হার্ডিন ব্রিজের এই লেবার হিসেবে কাজ করেছেন, দিনমজুর হিসেবে কাজ করেছেন। দিনমজুর হিসেবে কাজ করেছেন। তার হাতে মসজিদ, রাজমিস্ত্রি জোগাল হিসেবে কাজ করেছেন, মিস্ত্রি হিসেবে কাজ করেছেন। তো কলকাতা যখন মুর্শিদাবাদে ছিলেন তখন সে একটু মিষ্টি বানাতে জানতো। আচ্ছা। তখন সে এই যে কাজের পরিধির অন্যের সন্ধানে আস্তে আস্তে সে এই মিষ্টি ভারে করে মিষ্টি বিক্রি করা শুরু সেটা করে। কোথায়? বগুড়া শহরে, বগুড়া বিভিন্ন মানে আনাচে উনি কি যেখানে আছে। মুর্শিদাবাদ থেকে হার্ডিঞ্জ ব্রিজ মানে ঈশ্বরদীতে আসলেন? জি, তারপরে বিশদ্দি থেকে ওখানে কিছুদিন ছিলেন, তারপরে হ্যাঁ। বগুড়া বানাস নামে, হ্যাঁ। এটা বোধহয় ইয়ের দিকে, কাহালু বা ইয়ের দিকে, বানাস নামে একটা গ্রামে অনেক দিন ছিলেন। ওখানে তার হাতে এখনো মসজিদ আছে, তার হাতে কিছু বাড়ি ঘর আছে। এইভাবে মানে রাজমিস্ত্রির কাজও জি, জানতেন। অন্যের সন্ধানে একটার পর একটা সে কাজটাকে প্রাধান্য দিয়ে দিয়ে এগিয়ে গেছেন।
তারপরে সে যখন ভাড়ে করে মিষ্টি বিক্রি করে, এর মধ্যে সে আমার বাবার আসলে ২ টা বিয়ে ছিল। হুম, হুম, আমার মাকে বিয়ে করে, হুম, রাবিয়া। আমার মা ছিলেন মণ্ডল বংশের একমাত্র মেয়ে। হুম। আমরা যে বর্তমানে যে হোটেলটা আছে, এটা তখন ওই বংশের ছিলেন। বাবা ৳৮ করে ভাড়া নেয় মাসে। ৳৮। এই যাত্রাটা শুরু হলো। তারপরে আমার বাবারা তো কিনতে পারে নাই, ভাইয়েরাও সামান্য টুকটুকু কিনেছিল। আমি এখন পুরো জায়গাটা আমার নেতৃত্বে কেনা হয়েছে। আর এইভাবে আকবরের জন্ম আসলে। আকবরিয়া তাহলে কত সালের দিকে হলো এটা? এটা কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের যে আমাদের সেই ম্যাজিস্ট্রেট আমাদের যে সিলটা এত বড় সিল, হুম, অনেক বিগ সিল থাকে। এখনকার সিল তো অনেক হুম, অটোমেশন হইছে। ওই সিল দিয়ে কাগজ আমার একটা আছে। খুব অনেক পরীক্ষা করে বের করেছি। ১৯১১ সালে এটা আমি পাইছি। তার আগেও আকবরের জন্ম। তখন ছিল আকবরিয়াটা মোহাম্মদিয়া হোটেল। আচ্ছা। একটা ইসলামিক কনসেপ্ট থেকে হুম, নামটা রাখছিলেন হুম, মোহাম্মদিয়া হোটেল। যখন বাবা এই যে ভবনে পার হয়ে আসে, হুম। ওটা তখন ভবন ছিল, আয়কর ভবন না কি ভবন ছিল। তো তারপর থেকে উনি ওনার নামটা দেয় আকবরিয়া গ্র্যান্ড হোটেল। আকবর থেকে আকবরিয়া গ্র্যান্ড হোটেল। উনার তাহলে এই যে মুর্শিদাবাদ ছেড়ে আসা, তারপর হচ্ছে দিনমজুর হিসেবে কাজ করা, সংসার চালানোর জন্য মিষ্টি বিক্রি করা, সেখান থেকে এই পর্যন্ত আসা, এটা তো মানে একটা অনেক অন্যরকম। অনেক স্ট্রাগল তার জীবনে। আমি আমি তো বললাম, হয়তো আপনার সাথে গল্পের মাধ্যমে বলাও হয়েছে। আমার বাবা ১৯৭৫ সালে মারা যায়। আমি অনেক ছোট। আমি সেদিন খেলতেছিলাম। মানে আমি সাইকেল নিয়ে আমার বোনদের বাসায় বলতেছিলাম, "বাবা মারা গেছে, চলো তোমরা চলো, মাটি দিতে হবে।" বাবাকে যখন ধরেন কবরস্থ করা হইলো, আমি কবর দিছি, মাটি নিয়ে হৈ, হৈ করতেছি। আমি কিছু ফিলিংস কোনো বুঝি নাই। অনুভূতি আসে বা নাই আমার তখন। বাবা ছিল, এই বাবাটার শব্দ আমি কখনো বুঝি নাই। ভালোবাসা, বাবার যে একটা আলাদা ভালোবাসা থাকে, আলাদা কেয়ার হুম, থাকে। কারণ আমি হচ্ছে কথায় যদি বলি, আমার বাবা বৃদ্ধ বয়সের সন্তান আমি। যার কারণে বাবা তখন বেডে প্রায় বলা চলে। আমার একটু, একটু মনে আছে। মানে বাবার স্মৃতি বলতে আমার কোনো কিছু নেই। যখন সে কবরে নামাইলো, তাকে নামানো হইল, তখন আমার বাবাকে কেন এখানে রাখলো? কি ব্যাপার? কেন বাসায় নিয়ে যাবে না? কান্না শুরু করলাম। তো তারপরে এডুকেশন লাইফ পার করে যখন সবকিছু করে আমি যখন মোটামুটি অ এটা হবে 1988 বা 1987 এ আমি যখন লেখাপড়ার পাশাপাশি ঢুকি, তখন আমি কখনো শুনি নাই যে আমার বাবার ৪ আনা পয়সা কোথাও ঋণ আছে বা কেউ কোনো পাওনাদার আছে, বা আমার বাবার কাছ থেকে এই যে বড় একটা কর্মযজ্ঞ করেছে, কেউ যে আমার বাবার কাছ থেকে কিছু লেনদেন সম্পর্ক, এটা আমি পাই নাই। আমার জীবনে আজ পর্যন্ত আমি এটা পাই নাই। আপনার বাবা তো আ বগুড়ার ইতিহাসের একটা অংশের সাথেই জড়িয়ে আছেন। উনি তো হিরো। কিন্তু তার তো কোনো মূল্যায়ন নাই, মর্যাদা নেই, কিচ্ছু নেই। আমি যদি আপনি আমাকে ফ্লোর দেন, আমি একটু কথা বলতে চাই। বগুড়াতে আসলে আমি যদি বলি, আ বগুড়াতে আকবরিয়া ছাড়া বগুড়া পরিচয় হয় না। এটা যে এই কথাটা যে ভাবেই নিক। বগুড়া পরিচয় মানে আকবরিয়া আসতেই হবে। কারণ ১১৪ বছর, ১৫ বছর, ২০ বছরের একটা প্রতিষ্ঠানকে আপনি নিবেন না, আপনি ইতিহাসের সাথে নিবেন না, এটা আমি এটা মানতে পারি না। আমি অনেক জায়গায় এই কথাগুলো বলেছি। কারণ আমি কিন্তু কোথাও কোনো সরকারি বা বেসরকারি বা কোনো এনজিও বা কোথাও আমাদের নামগুলো ওইভাবে আসে না। দেখেন বগুড়াতে ৫টা ৭টা রেওয়ান ফ্যামিলি ছিল। আ ভান্ডারী পরিবার, সাতানি পরিবার, নবাব পরিবার, জায়েদ মিতা পরিবার। এরা কিন্তু বগুড়াকে লিড দিয়ে গেছে আমাদের পাশাপাশি। ভান্ডারীর নামে বগুড়া শহরে ভান্ডারী স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। বগুড়া সাতানি পরিবার মানে ৭ আনার মালিক। নবাব পরিবার, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেটাও কিন্তু আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তার কবর আছে একটা মার্কেটের মধ্যে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের বগুড়ায় শুয়ে আছে। এই পরিবারগুলো ধ্বংস হয়েছে লিডারত্বের কারণে। আজকে কিন্তু এই সব পরিবারের মধ্যে আকবরী এখনো লড়াই করে নিভু, নিভু এই নিভে যাচ্ছে, এই উঠতেছে, এইভাবে কিন্তু এখনো বেঁচে আছি। আপনার বাবার আকবরিয়াকে কোন অবস্থায় দেখে গিয়েছিলেন? আমার বাবা যেটা রেখে দিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে যে
মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, আর ছোট্ট একটা অবকাঠামো, ছোট্ট একটা হোটেল। এর বেশি কিছু আমার বাবা রেখে যায়নি। আর যেটা রেখে গেছে সবচেয়ে ব্র্যান্ড, একটা আকবর আলী, এই ব্র্যান্ডটাকে সে রেখে গেছে। এই ব্র্যান্ডের উপর ভিত্তি করে আজকে আমাদের সাম্রাজ্য গড়ে উঠছে। আপনার যে গ্র্যান্ড যে একটা ডিক্লারেশন যে গ্র্যান্ড হোটেল, এটা গ্র্যান্ড মানে তো বিশাল বড়, আহ, মানে রাজকীয় ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। তখন নাকি আকবরিয়া হোটেলে এরকম পরিবেশনাতেও ভিন্নতা ছিল? আসলে এই গ্র্যান্ড উপাধি আমাদের না, এটা বড় বড় মানুষের নামে আসছে, তাদের স্বীকৃতিতে আসছে। আমাদের হোটেলে সেই সময় কলকাতা থেকে বড় বড় যারা লোকজন বা যারা সরকারি লেভেলে বড় কাজ করতেন, তারা এই হোটেলের অর্ডার, খাওয়া দাওয়া প্রশংসিত হয়ে, আমাদের পাথরের টেবিল ছিল। আমাদের হোটেলের বয় বা শেফদের ড্রেস ছিল নবাব পরিবারের মতো, ওই রকম আলখাল্লা টিয়ে ছিল। আমাদের ওখানে বগুড়ায় তখন কোনো রকম আপনার ইলেকট্রিসিটি ছিল না। আমরা প্রথম জেনারেটর লাগাই আমাদের হোটেলে। পাথরের টেবিল, ঘিয়ে পরোটা, ঘিয়ে ঘিয়ে ঘি দিয়ে আপনার বিরিয়ানি, এইগুলো যখন বড় বড় মানুষ খাইছে, বড় বড় অ্যারিস্টোক্রেট মানুষজন, তারা এটাকে গ্র্যান্ড উপাধি দিয়েছে। আমরা হয়তো এখন সমাজে অনেকে লিখি অমুক গ্র্যান্ড তমুক গ্র্যান্ড, এটা আমাদের নিজেদের না, এটা আমাদের স্বীকৃতি স্বীকৃতি। স্বীকৃতি। আমরা দু একটা জায়গায় দেখলাম যে নবাব পরিবারের লোকজনও আপনাদের জি। মানে এই আকবরিয়া হোটেলে খেতে যেতেন। আচ্ছা, তখন রেস্টুরেন্টের কোন খাবার দেখে মানুষ আসলে এত ইয়ে ছিল? যেমন আরেকটি তথ্য আমি জানতে পেরেছি যে আপনার বাবা যে ফার্স্ট যে রেস্টুরেন্ট তৈরি করেন সেটাই সম্ভবত বগুড়ার প্রথম মুসলিম রেস্টুরেন্ট ছিল, এরকম কিছু? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা ভালো কথা বললেন। তখনকার আমলে আমাদের মানে যারা নিম্ন শ্রেণী বর্ণের লোক ছিলেন, হুম। তাদেরকে হোটেল বা কোথাও ঢুকতে দেওয়া হতো না। শুধু বিভিন্ন হোটেলে ঢুকতে দেওয়া হতো না। তারা সামনে এসে ওই কলা পাতা নিয়ে দাঁড়াইতো, হুম। ওখানে তাদেরকে বাইরে খাবার দেওয়া হতো। এবং কোথাও ওপেনলিভাবে গরু মাংস বিক্রি হতো না। তাই? একমাত্র এখনও বগুড়াতে আকবরিয়া ডিগলার দিয়ে গরু মাংস বিক্রি করে। আপনি আমার পাশে নাম উচ্চারণ করলাম, পাশে 10টা হ্যাঁ। 12টা হোটেল দেখবেন। হ্যাঁ। এই ধর্মের বর্ণের যাতা করে তারা গরু মাংস বিক্রি করে না, যে ওই ধর্মের লোক বোধহয় আমার হোটেলে আসবে না। আচ্ছা আচ্ছা, আমার কাস্টমারের জন্য। বাবার কথা ছিল সবাই খাবে। এটা সেই আমল থেকে চলে আসছে যে মুসলমানদেরকে অবহেলিত করা হইতো, মুসলমানদেরকে এত নিগৃহীত করা হইতো যে তাদেরকে ঢুকতে দেওয়া হইতো না অনেক পরিবেশে, অনেক জায়গায়। আমার বাবা বলছে, না, আমি এদের জন্য আছি। একদম আমার হোটেল গরু মাংস দিয়ে তৈরি হবে, তাতে কে ঢুকবে না কে ঢুকবে এটা কাস্টমারের ব্যাপার। এটা 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 তার বিজনেসের একটা বিগ ডাইমেনশন বা ট্রানজিশন ছিল মনে হয়, তাই না? হ্যাঁ, এটার একটা প্রচারের দিক দিয়ে অনেক বড় একটা ব্যাপার ছিল, যে আমাদের জন্য এক্সেপশনালভাবে কিছু করা হয়েছে। কিন্তু তখন তো আপনারা এরকম সুইট মিট বা মিষ্টি বা এই ধরনের বিষয়টাতে যায়নি তখনও, না, গেছে? তখন একটু সামান্য ছিল, কিন্তু পরবর্তী সময় এই হোটেল দিয়ে শুরু হয়। তো আচ্ছা, আপনি এখন আকবরিয়া মতো এটা গ্র্যান্ড হয়ে গেছে, কোম্পানি হয়ে গেছে, আপনার বাবার সংগ্রামকে আপনি ফিল করতে পারেন সেই সময়টা? অবশ্যই তার এই যেহেতু নাম। আপনি বলছেন আপনি হচ্ছে যে শেষ বয়সের সন্তান এবং খুব বেশি দিন তাকে আপনিও তত বড় হন নাই। কিন্তু এখন তো আপনি পরিস্থিতির মধ্যে আছেন। এখন খুবই সারপ্রাইজিং লাগে না যে সেই সময় শূন্য হাতে এসে তিনি কিভাবে এই জিনিসটাকে ইয়ে করলেন? উনি তো বিজনেসম্যানও ছিলেন না বেসিক্যালি। ওনার তীক্ষ্ণ বুদ্ধি ছিল। আমি আমার আমার বাবা মারা যাওয়ার পর যে মহানায়কটা আমাদের পিছনে ছিল, সেটা হচ্ছে যে তারই সন্তান বা আমার ভাই আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বাবার পরে চলে যাওয়ার পরে উনি আসলে এই পুরো প্রতিষ্ঠান, পুরো পরিবারের হাল ধরে, এবং ওনার কাছ থেকে আমি হাতে খড়ি শিখেছি। এই জন্য আমি সব কিছু ট্যাকেল করা বা সামনের দিকে যাওয়ার পথটা আমার জন্য সুগম হয়েছে। বাবার পরবর্তী জীবনটাই ওনার পর ছিল। পুরো ফ্যামিলি সহকারে আমরা 5 ভাই 6 ভাই যারা ছিলাম, বন্টন ছিলাম, সব দায়িত্ব ছিল তার, এবং পুরো বিজনেসটা আমি তার কাছ থেকে শিখেছি। বাবার কথাগুলো, বাবার সংগ্রামের জিনিসগুলো,
ওনার কাছ থেকে গল্প শুনেছি। আমার বাবা সেই সময় যখন হজ করতে যায় জাহাজে করে, তো ফিরতির সময় বোম্বেতে হোল্ড হয়েছে, ট্রানজিট হয়েছে। তো বোম্বেতে ট্রানজিট হয়েছে, উনি মরিচ কিনছে, শুকনা মরিচ হুম, কিনে নিয়ে এসে বাংলাদেশে এসে সে মরিচটা বিক্রি করে হজের পয়সা উঠে গেছে। বাহ, মানে উনি ওই যে ক্রিয়েটিভ জিনিসগুলো, এই নামটা আবার আমার বগুড়া ভাষায় আমার বাবাকে ম্যাক্সিমাম লোক বলে পত্তা হাজি। প্রত্যাহাদি মানে বগুড়া যে মরিচের পত্তা মরিচ, আমরা মরিচটাকে পত্তা বলি, পত্তা হাজি এটা। মানে মরিচ কিনে নিয়ে এসে সে এখানে বিক্রি করেছে। তার এই রকম ক্রিয়েটিভ ছিল। সে সেই সময় থেকে আইজুল হক কলেজের ম্যাক্সিমাম ছেলেপেলেকে সে 2 বেলা ফ্রি খাওয়াতো। বাবা তোমাদের কাছে পকেটে কয় পয়সা আছে? আর চাচা এই পয়সা আছে, আচ্ছা লাগবে না, খেয়ে দাও। এইভাবে প্রত্যেকটা জায়গায় তার তার চোখ ছিল, কে কোথায় কী করতেছে, এবং ওই ধারাবাহিকতায় আমাদের মধ্যে জিনিসগুলি ঢুকে গেছে। তার যে মহানুভবতা, মানুষের প্রতি ভালোবাসা, এই যে জিনিসগুলো আমাদের ভাইদের মধ্যে ঢুকে গেছে। আমার বিজনেস জীবনের সবচেয়ে মহাগুরু যদিও আমি বলি, আমি তো বাবার সাথে করি নাই, আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তাকে আবার আমার বাবা মোষ উপাধি দিয়ে গেছেন। কি উপাধি? মোষ মানে মোষ কিন্তু বহন করার শক্তি মহিষ, রাখে। মহিষ। মহিষ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বগুড়া ভাষা হ্যাঁ, মোষ মোষ বলে। আমি ছেড়ে আমি বুঝতে পারছি, অন্যদের জন্য বুঝলাম। সেটা কারণ সে একটু ব্ল্যাক, মানে একটু রঙের দিক দিয়ে একটু ব্ল্যাক, হুম। এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারতো। এখনও করে, এখনও সে আছে, এখন ডালাসে আছে হুম, তার সন্তানদের ওখানে। আহ, আমি যদি বলি তার সন্তানের থেকে বেশি কিছু তার কাছে। আমার ছোটোবেলার লাইফটা ভালো না, সত্যি কথা। আমার ছোটোবেলার লাইফ একদমই খারাপ। আমি জেলা স্কুলের 3rd বেঞ্চের ছাত্র ছিলাম। আমার এখানে হুদা স্যার, রশিদ স্যার, অনেক মানে প্রহারের দাগ আছে এখনও। হুম। তো স্টুডেন্ট হিসেবে তেমন ভালো ছিলাম না, দুষ্টুমি করে বেড়াতাম। কিন্তু সে আমাকে যেভাবে কন্ট্রোল করেছে, সেটা মানে তার এটা মহানুভবতা। আমার যে ব্যাচটা ছিল সেই সময়, জেলা স্কুলে পড়েছি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তো তাদের সেই সঙ্গে। সময় তো আপনারা তো অনেক সচ্ছল, হ্যাঁ, সেটার একটা প্রভাব ছিল মনে হয়। হ্যাঁ, একটা প্রভাব ছিল। মাস্তানি একটু হ্যাঁ, পয়সা থাকে টাকা যেটা পয়সা, হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়াং নষ্ট হয়ে বয়স, যাওয়ার একটা ব্যাপার ইয়াং থাকে, বয়স হ্যাঁ, সবসময় হ্যাঁ, মানে অন্যরকম একটা। স্টাইল করা। তা আমার এই ব্যাচের ম্যাক্সিমাম আজকে নেশাগ্রস্ত হয়ে কবরে। আমিও কিন্তু তাদের সাথেই উঠব, কিন্তু আমি ওখান থেকে বের হতে পারছি। পারে না তো অনেক ওই সময়। সিন্ডিকেট থেকে বের হওয়াটাই ছিল আমার চ্যালেঞ্জ। আর আমি তখন থেকে চিন্তা করতাম, প্রত্যেকদিন বলতাম এখান থেকে বের হওয়া দরকার, বের হওয়া দরকার। পারতাম না। যে আছে না, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হুম, হুম। কাল যে বলতেছি কাল থেকে পড়বো, এই কালটা জীবনে আসে না। চেঞ্জিংয়ের যে কালটা, এই চেঞ্জিংয়ের কালটা, যে নামাজ পড়বে, যে নেশা করবে, তার চেঞ্জিংয়ের কালটা সকাল থেকে না, বিকেল থেকে। বিকেলে যখন এসেছে না, রাত থেকে। এই জায়গাটা যদি একজন মানুষ পরিবর্তন করতে পারে, নিজের ভিতরে ওটা নিতে পারে, সে জীবনটাকে। আপনি তো দুর্দান্ত কথা বলেছেন। আপনার কালটা কিভাবে আসছিল? আমার কালটা ওদের নাকি বিশাল, আজই আসছিল? না আগে আসে নাই, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আসছে। আমি একদিন সবার মধ্যে বসে আছি, বন্ধু বান্ধব সবাই আছে, এই কাল তোদের সাথে আসবো না, এরকম অনেকবার বলেছি। বাট একবার একদম মনের ভিতরে একটা জেদ করে আমার ভিতর তখন হয়েছে কি, তখন আমার প্রতিষ্ঠানে একটু ক্রান্তিকাল যাচ্ছিল। তখন মনে করলাম আমি এই পরিবারের কিছু একটা তো করা উচিত, আমিও তো অন্য পথে চলে যাচ্ছি। হুম। এই যে কালটা আমার মাথার ভিতর ঢুকলো, ভাই তোদের সঙ্গে কাল থেকে আর দেখা হবে না ইনশাল্লাহ। ওরা খুব হাসাহাসি করলো, হুম। আমার সঙ্গে প্রতিদিনই খুব শুনে। বুলিং করলো, হুম। টিস করলো। করার পর আমি মনের ভিতরে আরও জেদ আসলাম যে আমি পারবো না, দেখি। এই যে কাল আমি আর ব্যাক করি নাই ওখানে, ওদের সাথে আর ব্যাক। আজকে তারা ম্যাক্সিমাম, আমার যদি 50 জন বন্ধু থাকে, 90 ভাগ বন্ধু চলে গেছে কবরে। এটা তো জীবনের একটা বড় শিক্ষা। বিশাল শিক্ষা। আমি এটা মনে করি, যদি আমি ওই কালটা যদি না করতে পারতাম, আমি হয়তো আজকে অনেক আগে চলে যেতাম। তো এখান থেকে আমার যাত্রাটা, এই চ্যালেঞ্জটা শুরু হয়েছে। তারপর যখন আস্তে আস্তে ভিতরে নিলাম, এত চ্যালেঞ্জ, এত কিছু। আপনি
আহ, 1975 সালে আপনার বাবা যখন মারা গেলেন তার আগে আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হলো যে আপনার বাবার যে জীবন সংগ্রাম বা সেটার সাথে সফলতার গল্পটাও তো পুরোটাই জড়িত সেখানে। আহ, এবং তিনি ছিলেন মুর্শিদাবাদের মানুষ। আপনার মায়ের বাড়ি কোথায়? আমার মায়ের বাড়ি বগুড়াতে। এটা হচ্ছে আপনার মেডিকেলের পাশে যে গ্রামটা আছে, আহ, আপনি জিয়া রহমান মেডিকেল কলেজ, হুম। ওই জায়গায় আমার মায়ের বাসা। তো আপনার মাকে আপনি কিভাবে পেয়েছেন, মানে আপনি আমার তাকে মাকে যখন পেয়েছি আমি আমি আমরা মানে আপনি যেভাবে দেখেছেন আমি সেটা হ্যাঁ, বলছি। আমরা যমজ ভাই। আমি আলাল, হুম। আর আমার বর্তমানে আকবরের যে এমডি তার নাম দুলাল। আচ্ছা। হোসেন আলী দুলাল, আমি হাসান আলী আলাল। আল্লাহ আল্লাহ বাট দুলাল। চেহারার সাথে কোনো মিল নাই। তাই নাকি? উনি অনেক ডাক, আমি হ্যাঁ। একটু ওনার মানে একদম কোনো মিল খুঁজে পাবেন না। তো আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমার মা আসলে অসুস্থ হয়ে যায় তখন থেকেই, সেই দিন থেকে আর মানে সে আর ওইভাবে ইয়ে করতে পারে না। আমি মাকে যতটুকু দেখছি, দেখা হয়েছে আমার জীবনে, সে খুব ভালো একটা মানুষ ছিল, খুব সরল সোজা একটা মানুষ। মানুষের প্রতি তার মায়া, দয়া, প্রখরতা। সে গ্রামের অনেক দুস্থ মহিলারা তার পাশে থাকতো সবসময়। তার ঘরে গল্প করতো, এটা করতো। তাকে এইভাবেই আমি দেখেছি। আমার মা এতটাই সরল সোজা ছিল, সে যখন সকালবেলা নাস্তা করতো, তার যে রুটিটা, তার ২ টা রুটির ১.৫ টা রুটি সে পাখিদের জন্য দিত আরকি। কোনো মা যখন খাইতে বসতো, অনেক পাখি-টাখি, কাক, পাখি-টাখি সব ঘিরে আসতো। মা ছিটায় দিত। আমার চোখে দেখা। আপনার এবং বাবাকেও তো অনেক সাপোর্ট হ্যাঁ, দিয়েছে। সে একা কখনো খায় নাই। অনেকগুলো মানুষ থাকতো তার পাশে। গরিব মানুষ থাকতো, মহিলারা থাকতো। সে এইভাবে দেখেছি। এবং আমার মা বিছানায় থেকেছে, বা যে আমার যে বড় মা ছিল, তার প্রতি যে কোনো হিংসা কি না, না আমার স্বামী তাকে আপন করেছে, আমি কেন? মানে এইরকম সতীনের যে মন। ক্যারেক্টার সেটা নো, ছিল। নো, এটা কখনোই তার মধ্যে আগে সে বলছে তো তাদেরকে আগে দাও। আমার যে ২ টা ভাই, হ্যাঁ। ২ টা ভাই গত হয়ে গেছে আমার, যেটা আমরা আমাদের ভাষায় যদি বলি সৎ ভাই বলা হয়। হুম। বাট সৎ ভাই না, আমরা তাদেরকে আপন ভাই ও বলি। আপনারা একসাথেই থাকতেন? একসাথে এখনো একই অন্নেই খাই আমরা। তাই নাকি? এখনো স্টিল নাও। আমরা ৬ ভাই একটা বিল্ডিংয়ে ৬ ফ্ল্যাটে থাকি, একইভাবে থাকি, একই জায়গায় থাকি, একই বিজনেসে চলি। তো ২ টা ভাই চলে গেছেন। কিন্তু তাদের সন্তানরা কখনো বুঝতে পারে না যে আমরা তাদের সৎ চাচা বা আপন কেউ না। তারা এটা বোঝার ক্ষমতা নেই। আমার মা বেঁচে থাকতে বলতো, তো ওদেরকে আগে দেখো। ওদেরকে আগে দেখো, ওদের প্রতি আগে যত্ন নাও, তারপরে আমাদের। এইরকম সে একটা মহিলা ছিল যে যখন সে মারা যায়, আমার হাতের পর আমি মাকে একটা সোনার চেইন দিয়েছিলাম, নিজে গলায় পরিয়ে। যখন মারা যায়, সে আমার কাছেই থাকতো, আমার মেজো ভাইয়ের কাছে থাকতো। মেজো ভাই মানে আলহাজ সিদ্দিকুর রহমান। আমার ভাই ডেকে পাঠালো, যে মা কেমন জানি করতেছে, তুমি একটু আসো তো। মা আবার ৬ ছেলের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভালো। তার প্রচণ্ড রাগ ছিল কিন্তু। তাকে যখন কেউ কন্ট্রোল না করতে পারতো, তখন আমি জানি, মা কী হয়েছে? তুমি এরকম করতেছো কেন? তাকে আমি পেটে কুতু দিতাম, হাসতো। একটু মোটা মানুষ ছিল, খুব হাসতো। তুমি কি, বাবা তোমাকে কি করতো? বাবার সাথে কি গল্প করতা? তাকে ওই ফিলিংসে নিয়ে চলে আসতাম। আমাকে সে খুব ফিল করতো। তো আমি যখন আমার মায়ের মাথাটা আমার হাতে, ওই সময় সে দেখেন কতটা ইয়ে। চেনটা খুলে বলতে, তুই আমাকে দিছিলি, তোর আমানতটা তুই নে। কেমন জানি ইয়ে হচ্ছে। আমার হাতের পর চলে গেল। তারপর আমার মায়ে না ওই ঘরে একটা ভাঙ্গা ড্রেসিং টেবিল, একটা ছোট ভাঙ্গা খাট, আর কিচ্ছু পাইনি। গয়না, গাঁঠি, টাকা, পয়সা, নো। কয়েকটা শাড়ি, ব্লাউজ, পেটিকোট, একটা মহিলা মানুষের যা থাকে, আমার মায়ের ঘরে আমি কিচ্ছু পাইনি। কিচ্ছু না, নাথিং এলস। মানে অবাক করা যে সে কতটা ত্যাগী মহিলা ছিল। মানে তার হাতটা সবসময় এরকম ছিল, এইরকম না। এটা আমি তার কাছ থেকে শিখেছি। তার হাতটা সবসময় দেওয়ার হাত ছিল। আমাকে মাঝে মধ্যে বলতো ঈদের সময়, বাবা টাকা দে।
তুমি তো 6 সন্তান, তুমি টাকা নিয়ে কী করবে? তুমি একটা রিং করলে, তোমার দই আসতেছে, মিষ্টি আসতেছে, তোমার হাজবেন্ডের হোটেল আছে, আকবরিয়া গ্র্যান্ড হোটেল, যেখানে মানুষ সবসময় খাচ্ছে, তোমার খাওয়ার অভাব, কী করবা তুমি? না বাবা, দে বাবা, দে বাবা। কি মানুষের দিবে? হ্যাঁ, হাসতো। সে মানুষের দিবে। মানুষের বাড়ি চাল নাই, চুলা নাই, মেয়ের বিয়ে দিবে। তার চিন্তাটাই হচ্ছে ওটা। তার চিন্তা হচ্ছে যে কার বিয়ে দিতে হবে, কার বাড়িতে চাল নাই, খাবার নাই, এটা হচ্ছে তার চিন্তা। এই জন্য আমাদের কাছে সে হাত পাতত, অন্য কারো কাছে না। সেই স্বভাবটা আমার মধ্যে চলে আসে। আমি যখন বগুড়া শহরে হাঁটি, মাঝে মধ্যে যখন বের হই, আপনারা হয়তো বগুড়া শহরের বাসী লক্ষ্য করে, আমার সাথে দুনিয়ার যত গরিব মানুষ আছে, স্ট্রিট পিপল, স্ট্রিট ছেলে মেয়ে, ভাই ভাই, সাহেব, একটা ফুল নেন 20 টাকা, আমি হয়তো ফুলের দাম 5 টাকা, আমি 20 টাকা 30 টাকা, ফুল লাগবে না দিই। এবং বগুড়া শহরে যতগুলো পাগল মানুষ আছে, স্ট্রিট পাগল, সব আমাকে বাই নেমে চিনে, আমাকে যেখানে দেখবে দৌড়ে চলে আসবে। টাকা নাও, নেবে না, ও তোর সাথে থাকবো, বসবো, ওদের সাথে আমি বসি, কথা বলি, ওদের কথাগুলো শুনতে আমার ভালো লাগে। আমি কিন্তু, আমার একটা স্বভাব আছে, আমি কিন্তু অ্যারিস্ট্রেটেড পিপলকে একটু অ্যাভয়েড করে চলি। বড় বড় অফিস আদালত প্রয়োজন ছাড়া যায় না, কারণ বড় লোকটা আমার কাছে ভালো লাগে না। এটা কেন যেন অহংকার মনে হয়। আর ওই মাস্ট পিপল যারা নিচের লেভেলে, তাদের কথাগুলো শুনতে ভালো লাগে, তাদের সরলতাটা শুনতে ভালো লাগে। আপনি যদি আপনি এই কথা কিভাবে বলেন? আপনি নিজেই তো বড়লোক। না, আমি বড়লোক মনে করি না। আমি একজন, আমার প্রতিষ্ঠানে আমি একদম ডিক্লেয়ারিত একটা মানুষ, যে আমি তোমাদের মতো একজন কর্মচারী। আমি তোমাদের এখানে কাজ করি, বিনিময়ে বেতন পাই। এর বেতনের বেশি কিছু আমি এনজয় করি না। হ্যাঁ, প্রতিষ্ঠানের খাতিরে আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, আমার পৈতৃক একটা বাড়ি আছে, এর বেশি কিছু আমি অ্যাবিল করি না। এখন প্রতিষ্ঠানের খাতিরে বিভিন্ন জায়গায় উঠবস করতে হয়, একটা গাড়ি প্রতিষ্ঠান থেকে দিয়েছে। আপনি যদি দেখতে চান, আজকে প্রমাণ করতে চান, আমি যে বাড়ি থেকে বাড়াবো, 2-4টা পাগল আমার বাসার সামনে বসে থাকবেই। তারা আমার সাথে কোলাকুলি করবে, এই তুই ভালো করে যাস, আবার বাসার ভিতর আমাকে ঢুকাইয়ে দিবে, তারা গেটে বসে থাকবে। যাওয়ার সময় 50-100 টাকা, এটা ওটা প্রবলেম, অসুখ হয়েছে, পড়ে আছে, হয়তো ডাক্তারের কথা চিন্তা করতে পারে না, আমি আমার লোকদের ডাক্তারের কাছে পাঠাই। আপনি এটা, আমার গল্প না কিন্তু, এভরিডে আমার এটা, বাসার সামনে 2-4 জন এরকম মানুষ বসে থাকবে। আমার মাঝখানে একটা হার্টের প্রবলেম হয়েছিল, তো আমাকে হেলিকপ্টার করে বগুড়া থেকে ইয়াতে নিয়ে আসে। ওই পাগলটা বলছিল কিচ্ছু হবে না, ও 2 দিনের মধ্যে বাসায় আসবে। এটা এখন আধ্যাত্মিক ব্যাপার। হ্যাঁ, আমি 2 দিনের মধ্যে চলে আসছি। আমার ওয়াইফকে বা আমার পরিবারকে বলছে, না ওর কিচ্ছু হবে না, এখন ওটা নিয়ে তোমার টেনশন কর। তো এই যে মানুষের ভালোবাসা, এই জায়গা থেকে আমাকে বাঁচতে ইচ্ছে করে, কিছু একটা করতে ইচ্ছে করে। মানে আমার স্বপ্নটা অনেক বেশি। কেন? আমার কিন্তু নিজের জন্য না। আমি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি যদি একটা প্রতিষ্ঠান করে ওখানে হাজার হাজার এমপ্লয়ি ঢুকাতে পারি, আমি যদি ওদের পরিবারকে দেখতে পারি, এই যে বগুড়ার মানুষগুলো আমার দিকে চেয়ে থাকে কেন এরা? কেন? আমি কে? আমার প্রতি তাদের এত মানে ভরসা কেন? আমি বের হলে কার কি প্রবলেম, কার কোথায় কি, এগুলো কিন্তু খুব নিম্ন পর্যায়ের লোকজন। আমরা এই প্রসঙ্গে আবার আসবো, কিন্তু আমি 1975 সালে আপনার বাবার মারা যাওয়ার পরের অংশে ফিরতে চাই। আপনি বলেছেন যে আপনি জেলা স্কুলে পড়তেন, ক্যান্টনমেন্টে বা আজিজুল হক কলেজে বা এরকম কিছু একটা, যাই হোক পড়াশোনার সময়টাতে আপনি তো ওই সময়টাতে বিদেশে চলে গিয়েছিলেন, জি। তারপর পড়াশোনারই একটা ধাপে। তো এই ঘটনা কিভাবে ঘটেছিল এবং ওই ফ্যামিলি থেকে আপনাকে বিদেশে যাওয়ার জন্য পরিবার থেকেই কেউ উৎসাহিত করেছিল নাকি আপনি নিজের চেষ্টাতে গিয়েছিলেন? আসলে আমরা নর্থ বেঙ্গলের মানুষ একটু বাহিরমুখী হতে চাই না। হুম। এটা কিন্তু আমাদের ক্যারেক্টারের মধ্যে আছে। কারণ আমরা যতটা দেখি, কুমিল্লার লোক, নোয়াখালীর লোক, বাইরের লোক দিয়ে ভর্তি, যে কোনো দেশে যাবে। তো আমাকে মোটামুটি, আমিও এরকম প্রকৃতির লোক যে আমি বাইরে যাব না। হুম। আমার বড় ভাই হাজী শাহজাহান আলী মারা গেছেন, উনি কমিউনিস্ট করতেন, হুম। ছাত্র ইউনিয়ন।
ইউনিয়নের একটা কোঠা থাকে তাদের, তোমাদের ভাইটাই বা কেউ থাকলে, ছেলে মেয়ে থাকলে, হুম। রাশিয়া বা চেক চেক প্রজাতন্ত্র কমিউনিস্ট কমিউনিজম দেশগুলো, যেখানে আছে, হ্যাঁ। ওই কোটায় আমাকে জোর করে পাঠানো হয়েছে। আচ্ছা, আমি যাব না, আমাকে জোর করে পাঠানো খুবই হয়েছে। ইন্টারেস্টিং। হ্যাঁ। আমি যাব না, আমি পালায়ে গেছিলাম। আমার যখন ভিসা-টিসা রেডি করে টিকিট আমি পালায়ে গেছিলাম। আমাকে ৩ দিন ধরে খুঁজে বের করছে। গাবতলী কোন এক আমার বন্ধুর বাসায় যেয়ে লুকিয়েছিলাম। সেখান থেকে আমাকে তুলে নিয়ে এসে প্লেনের মধ্যে ঢুকিয়ে আমাকে পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পর সেই এক মহাযাত্রা। আমি কিছু জানি না, চিনি না, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি। প্লেন মাঝখানে আমার বোম্বাই গেলাম, সেখানে আমার ২ দিন ট্রানজিট। আমাকে হোটেল দেওয়া হচ্ছে না, আমি এয়ারপোর্টের মধ্যে পড়ে আছি। ১ম যাত্রাটাই আমার বিশাল একটা কঠিন মনে হয়েছে। তারপর সাইপ্রাসে আরেকটা ট্রানজিট ছিল, সেখানে যে আবার ২ দিন পড়ে আছি। কমিউনিজম তো একটা টাকা পয়সার একটা ব্যাপার থাকে। ট্রানজিটগুলো এত লম্বা, লম্বা ছিল, কিন্তু হোটেল-টোটেল কোনো ব্যবস্থা ছিল না। হুম। যখন গেলাম, তখন আমি তো ওদের অলরেডি ওদের ৬ মাস হয়ে গেছে যে ওদের ক্লাস শুরু হয়ে গেছে। আমি ক্লাসের সাথে, ও ল্যাঙ্গুয়েজটা আমার তো ইংলিশও না, হুম। চেক ভাষা, ওদের লোকাল। ওদের লোকাল ভাষা। তা আমি তো অ্যাডজাস্ট করতে পারি না, খাবার কথা বলতে পারি না, ঘরের কথা বলতে পারি না, উল্টাপাল্টা করা শুরু করলাম। বা ওখানে যে থাকবো, একটা কমিউনিটির সঙ্গে থাকতে হবে, কমিউনিটির সাথে সুসম্পর্ক করে থাকতে হবে, সেই রকম কিছু নাই। আমি বাঙালি, আমার ওখানে কেউ নেই বাঙালি, আমি অ্যাডজাস্ট করতে পারি না। আমি খাইতে ভুল করি, হয়তো পর্ক দিচ্ছে, হুম। শুকুরের মাংস, আমি না মন করে খেয়ে নিচ্ছি। হুম। কিভাবে খাইতে হয়, কিভাবে টোকেন, কিচ্ছু দেয় না। তো অনেক কষ্টে আমি একটা ওদেরও একটা ওয়ার্ড শিখছিলাম, নো রেজমিং। হুম। দ্যাট মিনস হচ্ছে আমি এখনো মনে কিছুই আছে? বুঝি না। হ্যাঁ। যেখানে যাই আমাকে বলে, কি যাও, কি করতে, নো রেজমিং। এই বাক্যটা আমি শিখছিলাম, নো রেজমিং। তার মানে আমি কিছুই বুঝি না, তোরা আমাকে হেল্প কর, এই কথাটা বলতে পারতাম। তারপরে আমি ভাগার প্ল্যান নিলাম, কেমন করে ভাগবো এর মধ্যে হুম। থেকে। তো ওরা তো দিছে ৫-৭ বছর ওখানে লেখাপড়া করব, তারপরে ওরা প্লেনের টিকিট দিবে। হুম। আমি তখন একটু বিভিন্ন মাথা খাটায়ে কিছু কাজ করা শুরু করলাম। ভার্সিটির মধ্যে একটু মশামাছি, হুম। আপনার আইসগুলো পরিষ্কার করা, কিছু ডলার পাইতাম। হুম। এগুলো দিয়ে পয়সা করে আমি প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসে বন্ধুর বাড়িতে বসে আছি। আমার ভাইয়েরা, ফ্যামিলিটা কেউ জানে না যে আমি ব্যাক করে চলে আপনি আসি। তাহলে পড়তে হাজির পারফেক্ট ছেলে। মানে ওখানে বায়োকেমিস্ট্রি নিয়ে হ্যাঁ। গেছিলাম। হ্যাঁ। আমি এটা মানে আমার জীবনে অনেক বড় একটা ৩ মাস ৪ মাস ছিলাম। তারপর ভেগে চলে আসি। আসার পর ভাইয়েরা অনেক মানে পরে টের পাইছে। এসে গেছেন কিন্তু বাড়িতে যান নাই। কেউ কিছু যায় না। তারপরে অনেক পরে টের পাইছে যে আমাকে জোর করে পাঠানো হয়েছিল, আমি ওইভাবে ভেগে আসি। তারপরে এই যে বন্ধু-বান্ধবের ভিতর ঢুকে গেলাম, একটু অন্য পথে চলে গেলাম। কিন্তু হাসান আলী আলালের তো এই যে আকবরিয়াকে বড় ব্র্যান্ড করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হিসেবে ধরা হয়। আপনার কথা আমরা শুনেছি যে আপনি নিজেও এটার বিজনেস এক্সপানশনের জন্য রেস্টুরেন্টের পাশাপাশি বেকারির দিকে গেছেন। ভ্যানে করে আপনি সিংড়া পর্যন্ত খাবার, মানে যেসব বেকারি আইটেমস, চানাচুর, বিস্কিট বিক্রি, এর সত্য? এটা একদম 100% সত্য। আমি আপনাকে আগেই বলেছি যে আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই আলহাজ সিদ্দিকুর রহমান, অনেক ক্রিয়েটিভ মানুষ ছিলেন সে, এখনও বর্তমানে বেঁচে আছেন। ওনার হাতে খড়ি আমি পাইছি। আমি দেখেছি উনি কীভাবে কাজ করেছেন, কীভাবে উনি স্বপ্নবাজ লোক। পরিবার কেমন করে নিয়ন্ত্রণ করতে হবে, বগুড়াবাসীকে কেমন করে নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিষ্ঠানের যে লোকবল, যে শ্রমিক এমপ্লয়, তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কোনো ঝড়-ঝাপটা আসলে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। উনি ম্যাক্সিমাম সময় আমাকে আগায়ে দিতেন, দিয়ে দেখতেন আমি কতটা পারি, যেখানে ভুল হতে শিখাইতেন। কিন্তু তখন থেকেই আমি স্বপ্নবাজ হয়েছি যে আমি তাদের থেকে আমি বড় কিছু হব এবং এটাকে আমি হ্যান্ডেল। এখন উনি বর্তমানে পুরোপুরি আমার উপর নির্ভর করে, যে পুরো আমাদের যে বোর্ড আছে, বোর্ডের আমি হেড চেয়ারম্যান হিসেবে। তো যে কোনো ডিসিশন বলে আলালকে জিজ্ঞেস করো। হুম। উনি আমার পরীক্ষিত সৈনিক। উনি ভালো বলুক খারাপ বলুক, ওটা তোমরা মেনে চলো। ইভেন পুরো পরিবারটাও ৬ ভাইয়ের
ওয়াইফ থেকে শুরু করে, সন্তান থেকে শুরু করে, পরিবারের ডিস্ট্রিবিউশন, জমি জমা, সম্পদ, এডুকেশন লাইফ, তাদের সমস্ত লাইফ আমি এক হাতে হ্যান্ডেল করি। এবং পুরো প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিক এমপ্লয় বাই নামে আমি তাদেরকে চিনি এবং তাদের ক্যারেক্টার পর্যন্ত আমি জানি, কিভাবে কাকে কোনভাবে নার্সিং হলে কাজটা করতে হবে, তাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, এগুলো। এবং বহু একটা এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কিন্তু বাহিরের অনেক কিছু একটা থ্রেড থাকে, প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেশনিক, তারপরে ধরেন চারপাশের পরিবেশ পরিস্থিতি, তারপরে ধরেন কিছু বিজনেস কম্পিটিশন তো থাকবে, তারপরে ধরেন কিছু ব্যাড পিপল যারা চাঁদাবাজ বা যারা অনেক দুষ্টুমি করতে চায়, অনেক কিছু করতে চায়, প্রত্যেকের সাথে আমাকে সমানভাবে মানে সমান্তরালভাবে চলতে হয়। কিভাবে তাকে আমি কনভিন্স করে আমার বিজনেসটাকে আগায় নিয়ে যাবো, কিভাবে তার সাথে আমি উঠবস করলে আমি এটাকে আমার বিজনেসটাকে থ্রেট পর্যায়ে যাবে না। একজন মাস্তান সে এসে ভাত খাওয়ার মধ্যে আমার রেস্টুরেন্ট ভাত খাইতে বসে একটা চুল ছিঁড়ে বলে যায় চুল বাড়াচ্ছে, ধাম মারপিট শুরু করবে। এটা হয়েছে হয়, এবং পকেটে করে তেলা পোকা নিয়ে এসে আমার সামনে রাখে। আমি ফর্দা বলতেছি, কিছু হলুদ সাংবাদিক যারা আছে লেখালেখি করে, হয়তো তারা আমার কাছে কিছু চাইছে, আমি দিতে পারলাম না, তখন এই কাজগুলো করে। এই যে কঠিন পরিস্থিতিকে সামলানো, সরকারের গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান সংস্থান আছে যারা সবাই একটা চিন্তা করে ওখানে গেলে কিছু একটা করা যাবে, তাদেরকে ফেস করা চরম একটা কঠিন ব্যাপার প্রতিনিয়ত। আমি সাইফুর রহমান যখন বিএমপি সেই আমলে ছিলেন, সাইফুর রহমান যখন ভ্যাট প্রবর্তন করে তখন থেকে আমি ভ্যাটের সঙ্গে আছি, আজও আমি ভ্যাটের সঙ্গে আছি। ভ্যাটের নিয়ম নীতি কানুন কি করে কি না করে সব আমি জানি। এই লড়াইটা এখন পর্যন্ত আমাকে করতে হচ্ছে, কারণ আমরা বাংলাদেশে যারা বিজনেস করি তারা আমরা কি বলবো, আমাদের সংবিধান সিস্টেমগুলো এত খারাপ না, সরকারি সংবিধান তৈরি করে বা সিস্টেম তৈরি করে এমন একটা জায়গায় আপনাকে হ্যাঙ্গিং করে থয়, আপনি ওইদিকে যেতে পারবেন না, এদিকে আসতে পারবেন না। মানে আপনাকে নিগোশিয়েট পদ্ধতি, ম্যানেজিং পদ্ধতিতে থাকতে হবে। এটা বিজনেসম্যানের জন্য সবচেয়ে ভয়াবহ। আমি সব সরকারের কথাই বলতেছি, আমার যেহেতু আমি অনেকগুলো সরকার পার করেছি। জিয়া রহমান যখন ছিলেন আমি তখন জেলা স্কুলে পড়ি, আমি জেলা স্কুলে 6-এ বোধহয় পড়ি। আমার একটা স্যার চিৎকার করতেছে, এই জিয়া রহমান মারা গেছে, জিয়া রহমান মারা গেছে। উনি বোধহয় আওয়ামী লীগ ছিলেন বা আরেক দলের ছিলেন। তখন আমি অতটা বুঝি নাই জিয়া রহমান প্রেসিডেন্ট বা আমার শুধু মনে আছে জিয়া রহমান আমার বাসার উপর দিয়ে হেঁটে গেছিলেন, মাটির রাস্তা ছিলেন, উনি হাজরা দিঘিতে গেছিলেন, 12 ফুট প্লাস তা পার হয়ে হাজরা দিঘিতে ওই আমার বাসার উপর দিয়ে হেঁটে গেছিলেন। আমরা তাকে ফুলের, খুব ছোট ছিলাম, ফুল দিয়েছিলাম, স্কুল থেকে নিয়ে গেছিলাম, আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি সাত্তারের আমল দেখেছি, এরশাদের আমল দেখেছি, আওয়ামী লীগের আমল দেখেছি, তারপরে এখন বিএনপির আমল দেখতেছি। কিন্তু আমাদের কোনো সরকারই বিজনেসম্যানের যে একটা সহজ সুন্দর জায়গা তৈরি করতে পারে। বিজনেসম্যানরাও কি সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে? না, বিজনেসম্যানেরাও আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি ওইভাবেও পালন করেন না। বিজনেসম্যান এখন বাংলাদেশে, আমি একজন বিজনেসম্যান হয়েই বলবো, আমরা কেন জানি মুনাফার দিকে বেশি চোখ আমাদের, কেমনে করে আমাদের অন্যভাবে অন্য ওয়েতে বড়লোক হওয়া যাবে, নাম করতে হবে, রক্ত চুষার মতো চুষতে থাকি। বাংলাদেশে বর্তমানে 5-6টা কোম্পানির পর বাংলাদেশ চলতেছে। কেন? তাদের সিন্ডিকেটের মধ্যে আমরা কেন থাকবো? আমরা তো ছোট বিজনেসম্যান, বাংলাদেশ লিড করতেছে, এটা সবাই জানে। আমি যদি প্রকাশ করি নামগুলো বলি, আমি হয়তো অনেক ইয়েতে পড়ে দেবো, কিন্তু বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগেকার সরকার বলেন, বর্তমান সরকার বলেন, সবাই জানে যে 5-7টা প্রতিষ্ঠান, সিন্ডিকেট প্রতিষ্ঠান, এরা বাংলাদেশে পুরোপুরি লিড দিচ্ছে। আর তাদের রেশানলে, তাদের কোপানলে আমরা পড়ে আছি। কালকে আমি যদি ডালডা কিনি, কালকে যদি আমি তেল কিনি, কালকে যদি আমি চিনি করি, হয়তো 2700 টাকা বস্তা চিনি করেছি, কালকে পরের দিনের রাত পোয়ানের পরেই দেখি যে 3500।
আমি এটা প্রোডাকশন ব্যবসা কি অ্যাডজাস্টমেন্ট করব, আমি এটার মধ্যে থেকে কি ভ্যাট দেব, এইগুলো জাস্টিফিকেশনের অভাবে এখন ভ্যাটের লোক আসলেন। আমি ওটা বুঝি না, আপনি আপনার টাকা দেন, এগুলো সরকার দেখবে। এমনও আমাকে বলা হয়েছে, বলে যে আপনি যে মুসাফির খাওয়ান, এটা দায়িত্ব হচ্ছে সরকারের, আপনি কেন খাওয়ান? আপনার দায়িত্ব হচ্ছে ভ্যাট দেওয়ার, এই ভ্যাট তুলে সরকার কাকে কি দিবে সেটা সরকারের ব্যাপার, আপনি কেন এটা কাজ করেন? অবাক হয়ে যাই আমি, মন মানসিকতা দেখেন। আমি একটা ভালো কাজ করতেছি, সেই ভালো কাজকে তারা নিচ্ছে না, তারা ওটাকে ইস্যু করে বলতেছে এটার দায়িত্ব সরকারের। আমাকে উৎসাহ না দিয়ে ডিসকারেজ করা হচ্ছে। আমি যে আমার আন্ডারে বগুড়া শহরে, আকবরিয়া গ্রুপের আন্ডারে বগুড়া শহরে 100টা মক্তব চলে, যে মক্তবগুলোর কাজ হচ্ছে একদম মাস্ট বি নিডি পিপল, রিক্সাওয়ালা ছেলে মেয়ে, স্ট্রিট বয়, গার্লস, বৃদ্ধ, বনিতা, যারা কখনো উচ্চারণ করতে পারে না, লেখাপড়া শেখেনি, তারা ওখানে আজকে বৈজ্ঞানিক উপায়ে কোরআন শরীফ পড়তেছে, নামাজ শুদ্ধভাবে পড়তেছে। আমি ছোট্ট একটা যদি ঘটনা বলি, খুব মারাত্মক একটা ঘটনা। আমি তো প্রত্যেকদিন চেষ্টা করি যে বাড়িতে একটু কোরআন পড়তে। তা আমি একদিন কোরআন পড়তেছি, তো আমার একটা উচ্চারণে ভুল হয়েছে, কাপ বড় কাপ আর ছোট কাপ। তা আমার বাসায় যে মহিলাটা থাকে আমাকে বলতেছে, ভাই এই কাপটা কফ হবে ভিতর থেকে। আমি কোরআন বন্ধ করে ওর দিকে তাকালাম, তুমি? তো ও বলতেছে, আমি তো মক্তবে পড়ি। ওয়াও, আমি আমার চোখ দিয়ে পানি পড়ে। যে মহিলাটা, তার ছেলের নাম রনি, সে বলে অনি, রক্তকে বলে অক্ত, রক্তকে বলে অক্ত, রনিকে বলে অনি, মানে রর উচ্চারণটা পায় না। সে আমাকে বড় কাপ ছোট কাপের উচ্চারণ শেখাচ্ছে। আমার এটাই বিজনেসের, এটাই আমাকে আগায় নিয়ে যায়। উৎসাহ আমার এটা, বড় লোকেরা উৎসাহ না, কোটি টাকার মালিকের উৎসাহ না। কিন্তু আমার আপনাদের জীবনেও তো লাক্সারি আছে। হ্যাঁ, আপনাদের জীবনেও তো লাক্সারি আছে, আপনারাও তো ভালো গাড়িতে চড়েন। আপনি অনেক সুন্দর একটা কোশ্চেন করেছেন। বাইরে থেকে মনে হয় আমরা অনেক লাক্সারি ভাবে চলাফেরা করতেছি, না। এটা হয়তো আমার একটা গাড়ি আছে, আমি এটা আগেই বলেছি। আমার প্রতিষ্ঠান থেকে আমি যখন প্রথমে যখন ধরেন ৮-১০ বছর কাজ করার পর, তখন আমাদের যে পিকআপ ভ্যান ছিল, হুম। যে রুটি বিস্কুট উপাতো, ওর পিছনে বসে আমি বিয়ের দাওয়াত খাইছি দীর্ঘদিন। শুধু আমি না, আমার পরিবারের, আমার ওয়াইফ, সন্তান। আস্তে আস্তে ওখান থেকে একটা মাইক্রো হইল। আমাদের সংগ্রামটা কোথায় একটু জানতে হবে। একটা মাইক্রো হইল, ফ্যামিলি মাইক্রো, ভাই, 6 ভাই, বাচ্চা কাচ্চা, এটা নিয়ে আমরা বহন করি। আস্তে আস্তে ধরেন আরেকটু যখন প্রতিষ্ঠান ডেভেলপ হচ্ছে, সুন্দর হচ্ছে, তখন দেখা গেল যে আমাকে কোনো সময় সংসদে যেতে হচ্ছে, আমাকে কোনো সময় সচিবালয়ে যেতে হচ্ছে। আমি একটা বগুড়ার একটা পার্সন হয়ে দাঁড়ালাম, 10 জন ব্যক্তির মধ্যে একজন হয়ে দাঁড়ালাম। হুম, হুম। আমাকে মমাইনে দাওয়াত করা হচ্ছে চ্যানেল অ্যাডওয়ার্ড প্রোগ্রামে, আমাকে মন্ত্রী মহোদয় ডেকে পাঠাচ্ছেন, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যেতে হচ্ছে। তখন কোম্পানি আমাকে একটা দামি গাড়ি দিছে। আমার পরিবারের মধ্যে ওটা একটা দামি গাড়ি। আর 2টা গাড়ি আছে যেটা নরমাল ওয়েতে চলাফেরা করে। আর আমাদের পৈতৃক বাড়ি হিসেবে আমার বাপ-দাদা যে বাড়িটা ছিল, ওটাই আমরা আমার ভাইয়ের আমলে, ওই যে ধরেন 87 বা 88 এর দিকে একটা বাড়ি হইছে। এই বাড়িতেই আমরা থাকি। আমাদের বগুড়া শহরে বা কোথাও কোনো আনাচে-কানাচে কোনো ফ্ল্যাট নাই, কোনো কিছু নাই। ইভেন আমাদের হোটেল ওই আমলে, আমাদের ফ্যাক্টরিগুলো ওই আমলে, এগুলো এখন থেট পর্যায়ে যাচ্ছে। এইজন্য আমার কাজগুলোকে আরও দ্রুততম সময়ে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি যে এগুলোকে রক্ষা করতে হবে। আমরা সাধারণত ওই রকম অ্যারিস্টকেট জীবন যাপন করি না। ইচ্ছে করে করেন না নাকি? ইচ্ছা করে আমরা আমাদের ম্যাক্সিমাম খরচটা, বিজনেসে যে প্রফিটটা থাকে তার সিংহভাগ খরচটা আমাদের মানুষের আহ, জায়গাতে চলে যায়, যেটা সামাজিক একটা দায়বদ্ধতা। আমাদের গ্রামে বিচার এখনও আমরা করি। আমাদের গ্রামে আমাদেরকে এখনও বড় বাড়ি নাম ভাবে খ্যাত করা হয়। কোনো বিচার সালিশ ওই ওই গ্রামের
ওয়ার্ডের কোনো নেতৃত্ব সেটা আমাদের হাত দিয়ে হয় এখনও। বগুড়াতে আমাদের একটা বড় সমর্থন লাগে, সেটা যে কোনো পোস্টে যেই দাঁড়াক, বড় একটা আমাদের পরিবারের, আমাদের প্রতিষ্ঠানের বড় একটা সমর্থন লাগে যে আমরা এই জায়গায় দাঁড়াইছি, পার্টিসিপেট করতেছি, তোমাদের সমর্থন লাগবে বা তোমাদের একটু পার্টিসিপেট লাগবে। তো সেই জায়গাগুলোতে আমরা এখনও ধরেন এই জিনিসগুলো করার চেষ্টা করি। অ্যারিস্টকেট লাইফ থেকে একটু মানে আপনাকে একটা কথা বলেন না, প্রফিটের ম্যাক্সিমাম মার্জিনগুলো আমরা এইসব খাতে ব্যয় করি। আচ্ছা, আপনারা তো একটা ঐতিহ্য আছে। কত বছর হলো আপনারা ওই যে গরিব অসহায় মানুষকে আকবরিয়া হোটেল থেকে খাওয়ান? এটা একটু জানতে চাই। এটা আমার বাপ দাদার আমল থেকেই হয়ে আসতেছে। হয়তো ব্যাপারটা মানুষ শুরু হয়েছিল কিভাবে আসলে? শুরু হয়েছিল, এটা আমার বাবার ক্রিয়েটিভিটি। ওই যে বাবার মধ্যে একটা ইয়ে ছিল, স্টুডেন্টদেরকে কিছু খাওয়াতে হবে, এবং আমাদের প্রতিষ্ঠানটা এইভাবে গড়ে উঠেছে যে আপনার আমাদের প্রতিষ্ঠানের সামনে সবসময় দেখবেন, বগুড়া এখনও গেলে আপনি খেয়াল করবেন, কোনো প্রতিষ্ঠানের সামনে আপনি মুসাফির দেখবেন না। আমরা কিন্তু এদেরকে ফকির বলি না, মুসাফির বলা হয়। হুম। আমাদের সামনে গেলে ৮-১০ জন এইরকম লোক দেখতে পারবেন। এটা সেই আমূল থেকে এই রেওয়াজটা চলে আসতেছে। তো বাবা হয়তো সেই সময় যা যেটুকু বাঁচত ওদেরকে দিত। তারপর যখন লোক সংখ্যা বেশি হতে থাকে, হুম। লোক সংখ্যা বেশি হতে থাকে, তখন পাক শুরু হয়। এই পাকটা একদম ইনস্ট্যান্ট পাক করে কতজন লোক আছে, ২০০ লোক আছে হুম। বা ২৫০ লোক আছে বা আজকে কম আছে ২০টি, ওইটা দেখে পাকটা শুরু হয়। শুরু হওয়ার পর ওনারা এটা কি ২ রাতে পাশ শুরু হয়? রাতে শুরু হয়। এবং এটা যে কোনো পরিস্থিতিতে, আগুন, পানি, বর্ষা, হরতাল, অবরোধ, যে কোনো পরিস্থিতি থেকে এটাকে জারি রাখা হয়। এটা আমাদের একটা ঈমান আমলের মধ্যে পড়ে গেছে। এবং আমাদের যারা বর্তমানে আছি এবং যারা আসবে, তাদের পথেও নির্দেশনা আছে যে এটা তোমাদেরকে চালু রাখতে হবে যতদিন আমরা আছি। কেমন লোক সংখ্যা হয়? এখন কমে গেছে। এটা একটা সময় যখন আমাদের ওইদিকে মঙ্গা ঘোষণা হুম, করা ছিল, হুম। তখন ৩০০, ৪০০, ৫০০ পর্যন্ত গেছে। এখন এটা ধরেন ১৫০, ২০০, ঈদের সময় একটু বেশি হয়। প্রত্যেক রাতে? প্রত্যেক রাতে কয়টার দিকে খাওয়ান আপনারা? 11:30 থেকে 12টা। মানে ফ্রেশ খাবার নাকি? ফ্রেশ খাবার, একদম ফ্রেশ খাবার। একদম মানে ওদেরকে দেখে চাউল, যেটাই তরকারি হোক, আমাদের আবার স্টাফের জন্য বিশেষ খাবার হয় বুধবারের দিন। হুম। এই খাবারটা ওদের মধ্যে দেয়, পোলা কোরমা যেটা হয় ওদের মধ্যে হয়। আমাদের বিয়া, ফাংশন, অনুষ্ঠান, আমাদের যদি কোনো নিয়ত থাকে, হুম। আগে ওদের কথা চিন্তা করি। আগে ওদের কথা। ওরা কি মুসাফির হয়েছে, জড়ো হতে থাকে? মুসাফিররা কিভাবে হয় এটা? এটা বিভিন্ন জায়গায় বগুড়া শহরে ছিটেমিটে থাকে। হুম। এরা ওই সময় হুম। এক জায়গায় হওয়া শুরু করে। দেখবেন যে হোটেলের সামনে? হোটেল বন্ধ হচ্ছে, হুম। ওরা আসা শুরু করতেছে। দুই পাশ দিয়ে বসে ওরা যাবে। জানে সবাই? ওরা সবাই জানে। মজার হিস্ট্রি আছে তো এগুলোতে। অনেকে না আমাকে বলে, আপনি বগুড়া শহরটা নোংরা করতেছেন। হুম। কেন ভাই? বগুড়া শহরে সরকার চেষ্টা করতেছে ফকির নির্ধারণ করার জন্য, আর আপনি ফকির পুষতেছেন। হুম। এখানে চোর ডাকাত অনেকে বসে বসে খায়, হিরোইনখোর। এইরকমভাবে আমাকে ইনসাল্ট করা হয়। আমি বলি, চোর ডাকাত, পুলিশ বা হিরোইনখোর বা ফকির পালা তো আমার কোনো ইয়ে না। আমার এটা ঐতিহ্য থেকে আসে, ভালো একটা নিয়ত থেকে আসে। চোর ডাকাত পুলিশ তো পুলিশ ধরবে, ডিবি আছে, প্রশাসন আছে, এটা তাদের কাজ, আমার তো কাজ না। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য মানুষকে সেবা করা, মানুষের জন্য কিছু করা। হুম। আমাদের এক্স ম্যাডাম খালেদা জিয়ার সময় বগুড়া শহরে উনি কম্বল বিতরণে গেছে, তো কোথাও স্টেশনে যেয়ে দেখে কোনো মুসাফির, ফকির টকির কেউ নেই। ডিজিকে জিজ্ঞেস করতে কী ব্যাপার, কেউ নেই, কোথায় নিয়ে আসলেন? ম্যাডাম, ওনারা তো সব আকবরের সামনে। আকবরি কি? হোটেল। ওনারা 100 বছর ধরে এই ফকির খাওয়ায়, ওখানে সব খাইতে গেছে ম্যাডাম। হ্যাঁ, চলো। উনি আসলেন, থানার মধ্যে ঢুকলেন, পাশে তো থানা। তাই নাকি? ওই যে হ্যাঁ, পাশে থানা। পাশে তো আমাদের হোটেলের সাথে লাগানোই তো থানা। হুম। থানার মধ্যে ঢুকলেন, সব মুসাফিরকে সামনে নিয়ে কম্বল দিলেন। কত বড় একটা ঘটনা! কিন্তু আমাদের কিন্তু এগুলো নিয়ে কেউ জাস্টিফিকেশন করে না। আপনি আরেকটা জিনিস, আমি কোনো মানে কোনো ইয়ে হয়ে কথা বলতেছি না।
আমার যেটা জানা, আমার যেটা দেখা, সেটা আমি কথা বলছি। আমাদের ঘিয়ে ভাজার লাচ্ছা আপনি তো শুনেছেন, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে 1 নম্বর। এই লাচ্ছাটির ইতিহাস যদি আমি একটু বলি আপনাকে, এই লাচ্ছা প্রাণ বলেন, বড় বড় কোম্পানি বলেন, বনফুল টনফুল থেকে শুরু করে আমাদের সাথে কিন্তু পারে না। একটাই কারণ, মান, কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস, হাইজেনিক, এটার জন্য পারে না। আমরা এই লাচ্ছাটাকে আমাদের সিগনেচার আইটেম বলা চলে আকবরিয়া বর্তমান। তো এই লাচ্ছা যখন আমার পূর্ব বংশের লোকেরা করে বা আমার ভাইয়েরা, তখন এই লাচ্ছা, ঘিয়ে ভাজা লাচ্ছার দাম ছিল 30 থেকে 35 টাকা কেজি। বগুড়ার যারা লাচ্ছা বিক্রি করে তারা এটা নিয়ে একটা ডিসি অফিসে ডিসপুট দেয় যে এত দামের লাচ্ছা কী দিয়ে বানানো হয়েছে যে এটা এত টাকা দামে। তখন 5 টাকা 10 টাকা কেজি, আর 30-35 টাকা কেজি 1 কেজি লাচ্ছার দাম। তা যে হিসাবে এটা বন্ধ করে দেন, না এটা আপনারা বুঝে দেন, ব্যাখ্যা দিয়ে বুঝে দেন এটা কী দিয়ে বানাচ্ছেন, কী হয়েছে যে এটার দাম এত টাকা। তো তখন আমরা এই লাচ্ছাটা, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার ভাইয়ের কাছ থেকেও গল্প শোনা, আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান এখনও বেঁচে আছে, আর সাংবাদিক হচ্ছে মির্জা সেলিম রেজার বাবা আমজাদ, মির্জা আমজাদ, আমাদের ওখানে খুব আন্তরিকতার সাথে 2 বেলা 3 বেলা আকবরিয়া হোটেলে বসতো, চাটা খাইতো। উনি বললো, এই সিদ্দিক তুমি চিন্তা করো না, তুমি লাচ্ছাটা দাও তো, আমি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবো। উনি লাচ্ছা খেয়েছে, খেয়ে ওখানে সার্টিফিকেট দিয়ে বলছে যে এই লাচ্ছা দিয়ে দাম হচ্ছে ওই দামে চলবে। আলহামদুলিল্লাহ ওই চলতেছে, ওই যে চলতেছে আজও। কিন্তু এই ইতিহাসগুলো আজকে অনেকেই জানে না, আমাদেরকে অন্যভাবে টিচ করা হয়। হ্যাঁ, আমার হয়তো আমি কথা বলি, একটু ওপেনভাবে কথা বলি। বিগত 17 বছর আমরা ব্যবসা করেছি। আমরা তো সরকার না, সরকারের যেগুলো আইন, একটা ব্যবসাদার হিসেবে আমাকে মেনটেন করতে হয়েছে। আমার পরে এত নির্যাতন হয়েছিল, এই গল্প যদি আপনি শুনতে চান কোনো এক সময় বা আজকে আমি বলতে পারবো, এত নির্যাতন হয়েছিল, আমি ব্যবসা রাখার মতো না। আপনারা দেখেছেন বগুড়া অনেকগুলো প্রতিষ্ঠান এইরকম ইয়ের মধ্যে গেছিল, তার দৃঢ় প্রমাণ হচ্ছে নাচ গার্ডেন বন্ধই করে দিয়েছিলেন। এইরকম আমার পর হইতেছিল। এখন তো আলাল ভাই, আমি যেটা জানতে চাই যে বগুড়ার দইয়ের ফ্যাক্টরটা আসলে কি? কারণ অন্য কোনো জায়গায় একই রকম দই তৈরি হয় না কেন? বা আপনারা যে কোয়ালিটি বা টেস্টটা নিয়ে আসেন, বগুড়ার অন্যরাও নিয়ে আসে, কিন্তু এটা বিষয়টা আসলে কি? সারপ্রাইজিং। যেমন ধরেন লক্ষ্মীপুরে যদি যায় তাহলে তারা মহিষের দই খায়, সিরাজগঞ্জের দিকে গেলে ওখানেও দুধের কোনো ক্রাইসিস নাই, কিন্তু টেস্ট তো বগুড়ার দইয়ের আলাদা। এটা এবং আকবরিয়ার সাথে তো দইয়েরও একটা কানেকশন আছে সেই আগে থেকে। না, এটা আকবরিয়া কিন্তু দইয়ের 2টা-3টার পরে আকবরিয়ার এটা আসে। আমি যদি বলি, হ্যাঁ, দইটা মোটামুটি হ্যাঁ। শেরপুরটাই আদি বলা চলে। আর আমাদের বগুড়ায় যদি বলি, আমাদের বগুড়া গৌরগোপাল, হুম, হুম, রাফাত, হুম। এরা কিন্তু তার বংশক্রম পর্যন্ত অনেক আগে থেকে এরা দই করে। দই তৈরি করে, হ্যাঁ। তার পাশাপাশি আমরা এই দইটাকে আমাদের সময় একটা ভেরিয়েশন তৈরি করেছি। হুম, দইটাকে শুধুমাত্র একটা দই হিসেবে পণ্যটাকে নিয়ে আসিনি। এর পিছনে কারণ হচ্ছে যে যতটা আমরা প্রকারভেদে দইটাকে প্রেজেন্টেশন করব, মানুষের কাছে উপস্থাপন করব, ততটা ভালো চলবে। আপনার কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো হয়, যে অন্য জায়গায় কেন এটা তৈরি হয় না, আসলে আঞ্চলিক, আমরা যে বগুড়ার দইয়ের পর জিআই পণ্যটা পাইলাম, হুম, জিআই, হুম। এটা বলে আঞ্চলিকের সবচেয়ে হুম। ওখানকার যে পণ্যটা স্বীকৃতি বেশি পাওয়া, হ্যাঁ। স্বীকৃতি পায়। ওটার পানি, ওটা কারিগরের দক্ষতা, ওটা আপনার আবহাওয়া, এনভায়রনমেন্ট, আপনি যতই চেষ্টা করেন, কুমিল্লার রসমালাই আপনি কারিগর নিয়ে এসেও আমি পারি নাই, পাবনার প্যারা আমি কারিগর নিয়ে এসেও পারি নাই, বগুড়ার দই আবার আমার কারিগর নিয়ে যে অন্য জায়গায় যে পারে না। এই জায়গাটাই আমি আসলে আমার কনফিউশন ছিল যে আচ্ছা, আমি যদি ঢাকায় আপনার কারিগর নিয়ে আসলাম, হ্যাঁ, বেশি টাকা বেতন দিয়ে, আসলে কি সেটা ওই দই পারবেন না আপনি, ওই সেম কারিগরই তো? সেম কারিগরি পারবেন না আপনি। এখানে পানির ব্যাপার থাকে, আবহাওয়ার ব্যাপার থাকে, একটা বায়োলজিক্যাল একটা ব্যাপার স্যাপার থাকে, যেটা এটা হয় না। ঢাকার কারিগর অনেক জায়গায় আমার জায়গা থেকে নিয়ে আসে, বাট ওই টেস্টটা, ওই ভাইবটা আনতেই পারে না। আবার অরিজিনাল কারিগরের মধ্যে কিছু হাতের দক্ষতা থাকে, হুম, হুম। কৌশল থাকে। আপনি ইউটিউবে দেখাচ্ছে
গোস্ত মাংস কিনে নিয়ে এসে তেল লবণ সাবান দিয়ে দিলে ওই তেল লবণ নুন টুন সব দিয়ে দিলেন, মাংস হয়ে গেল। বা যে রাঁধুনি তার একটা কৌশল থাকে, সে কিন্তু ওটা বলে না। আপনি ওই টেস্ট আর এই টেস্টের মধ্যে রাত দিন পার্থক্য পাবেন। কিন্তু রাঁধুনি তো একটাই না, অনেকগুলোই আছে, অনেকেই তৈরি করছে। অনেকে করে, কিন্তু প্রত্যেকের ডিফারেন্স কিন্তু হয়, হ্যাঁ। একই ওই কৌশলটা আসে না। তো এটা একটা আঞ্চলিকভাবে একটা কৌশল থাকে। আমরা যে হাঁড়িতে করি মাটির, হ্যাঁ। এটা এই মাটি বগুড়া মাটি কিন্তু লাল মাটি। এই মাটিরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব সত্তা আছে। এই মাটি পানিটা বেশি টানে। আমরা যখন এটা তো আমরা প্লাস্টিক পাত্রের দই আর মাটির হাঁড়িতে দইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য টেস্টের দিক দিয়ে। হুম হুম কারণ মাটির হাঁড়িতে যখন আপনি দইটা দিচ্ছেন, এটা নিয়ার অ্যাবাউট 12-14 ঘন্টা এই দইটা মেকিং পদ্ধতি হয়। হুম আর আপনি ওভেনে দিচ্ছেন প্লাস্টিক পাত্রে 1 ঘন্টায়। এটা আস্তে আস্তে শোষিত হয়, এর পানিগুলো খেয়ে নেয়, হাঁড়িটা পুরোটা ভিজে যায়, খেয়ে নেয়। আবার এই হাঁড়িটা গরম হয়ে এই এই প্রক্রিয়াকে দইয়ের মধ্যে আবার পুশ করতে থাকে। এইটা সারা রাতে যেটা কমে গেল, হাঁড়িটা খাইলো, হুম তারপরে কিন্তু আমরা আবার ওটা ভরা দিতে হয়। এটাকে বলে দইয়ের ভাষায় বলে টিপানো। আচ্ছা। টিপানে দেওয়া হয়। তারপরেও এই টিপানো দেওয়ার পর 2-3 ঘন্টা পর এটাকে নিয়ে আসা হয়। কিন্তু এরকম ধরেন দইয়ের অনেকে বাইরে ডাইরেক্ট চিনি ব্যবহার করে। হুম। আর সাধারণত দইয়ের চিনিগুলো আগে করতে হয়, ফ্রাই করতে হয়। আচ্ছা। ক্যারামেলের মতো ফ্রাই করে একটা লাল আকার ধারণ করতে হয়। হুম এই চিনিটা যখন দিবেন, তখন দইয়ের মধ্যে চিনি গন্ধ আসবে না। দইয়ের যে চিনির যে একটা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য গন্ধ থাকে, স্মেল থাকে, সেটা আসবে না। অনেক প্রক্রিয়া থাকে যেগুলো কিন্তু এখন তো অনেক প্রযুক্তিগত ডেভেলপমেন্ট হয়েছে, সেটার সাথে কি এখন দই তৈরিতেও কোনো প্রযুক্তি এসে গেছে না? আপনারা ব্যবহার করছেন কিনা নাকি? আমরা দই প্রযুক্তিতে এখন ওভেন ব্যবহার করতেছি। আগে যেরকম সনাতন পদ্ধতিতে হুম ঝাঁপের মধ্যে সারা রাত দিয়ে করতে হতো। তো অনেকে ভাবে সনাতন পদ্ধতির দই অনেক মজাদার হবে, অনেকে এর অতটা হেরফের নাই। আমি বলবো যে এমনভাবে প্রযুক্তিটা তৈরি হইছে, এটা বোঝাই যায় না। আচ্ছা। কিন্তু প্রোডাকশন বেড়ে গেছে এতে। হুম এবং আরেকটা সবচেয়ে যেটা বেড়ে গেছে, হাইজিনিক। মাটিতে যখন মেইনটেইন করা। করতেছেন, হ্যাঁ। পায়ের লেভেলে আসতেছে, হুম। কথাটা মনে রাখেন। পায়ে লেভেলে আসতেছে, আপনি নিচে রাখতেছেন পাত্রটা, হুম একদম ওপেন মাটির উপর। এখানে ওই ঝাঁপের যে খড়কুটো থাকে, হুম ছাই সেগুলো। থাকে, হুম। দয়ে যাচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। আকবরিয়ার আসলে এখন মানে সবচেয়ে আইকনিক প্রোডাক্ট কি? লাচ্ছা। লাচ্ছা। আপনারা তো, আমি একটা তথ্যে কয়েক বছর আগের একটা তথ্য জানলাম, ৫-৬ বছর, যে ঈদের সিজনে আপনারা মনে হয় ওই ঈদের সময় প্রায় ১০ কোটির মতো টাকার মতো লাচ্ছা বিক্রি করতেন। বেসিক্যালি এটা এখন অনেক বেড়ে গেছে মনে হয়। এক্সপানশনও তো হয়ে গেছে আপনাদের। এটা যদি বলি অনেক হাইয়ে চলে গেছে, হুম এবং আমরা এখন মেশিনের ব্যবস্থা করতেছি। কারণ লাচ্ছাটা এখনও সেই পদ্ধতিতে ব্যবহার হচ্ছে। লাচ্ছা আপনি হয়তো খেয়াল করবেন, অনেক অ্যাডে দেখেন, হুম লাচ্ছাটাকে একটা ময়দার টুকরো নিয়ে এটাকে গোল করে এরকম রিংয়ে পরিণত করা হয়। হুম হুম আর রিংটা যত করবেন, হুম যত টানবেন, এর লাচ্ছার যে থাকে, এটা তত চিকন হবে, হুম মোটা হবে এটা টানার পর। তো এটা আসলে এত লোকবলের দরকার হয়। হুম তো এবার আমরা চায়না গেছিলাম, হুম ওদেরকে পুরো প্রযুক্তিটা দেখাইছি। হুম তো বলছে, ইজ ইট পসিবল? ওকে, আমরা ওরা মেক করে দিবে। আমরা বোধহয় হুম। সামনে থেকে আমরা কিন্তু এই এটা নতুন প্রযুক্তিটা প্রযুক্তি আসার আগে আমি একদিন কারখানায় যেতে চাই, আপনার কাছে রিকোয়েস্ট আসেন, ওয়েলকাম। রাখলাম। তবে এই জায়গায় আমরা অনেক বেশি মানে দীর্ঘায়িত আর আলোচনা করব না। মার্কেটে তো আপনারা যেসব প্রোডাক্ট তৈরি করেন সেগুলোর অলরেডি আপনারা একটা সময়, যে ১৯০০ সালের শুরুর দিকে যে বাস্তবতা, মাঝামাঝি এসে যে বাস্তবতা, এখন তো অনেকেই একই ধরনের প্রোডাক্ট করছে এবং ভালোও করছে। প্রতিযোগিতা বা কম্পিটিশনের জায়গাটা কি অবস্থায় আছে? এখন তো মনে করেন প্রযুক্তির যুগ। আমরা কিন্তু এখনো আপগ্রেড প্রযুক্তির সাথে সমন্বয় করতে পারিনি। বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো হুম এখন আমাদের অনেক ব্যবসাটাকে মানে আমাদেরকে অনেক নিচে চলে আসতেছে। ওদের সাথে প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইস কভার করতে পারতেছে না। ও যে কেকটা বানাচ্ছে, একটা মেশিন ইউজ করেছে একটা লোক।
আর আমি ওই কেকটা বানাতে আমার 100 জন লোক লাগতেছে। কষ্টের দিক দিয়ে আমি কিন্তু পারতেছি না। আবার ওই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো ধরেন যখন র মেটেরিয়ালস কিনতেছে, তারা অনেক সাশ্রয় দামে, অনেক বেশি দামে লটকে লট কেনার জন্য ওনারা একটা ওখানে বেনিফিট। এগুলো এখন আমাদের মতো ছোট ব্যবসায়ী থেটে পড়ে গেছে। তারপরে আমাদের যে ব্যবসায়ের অভিজ্ঞতা, প্রতিটা সময় আমরা যে ব্যবসা নিয়ে R&D করি, এগুলোকে এখনও আমরা হ্যান্ডস লেভেলে ওনাদের সাথে কম্পিটিশন করতেছি। তাহলে আমরা যদি ওই লেভেলে যেতে পারি কি, যাব। আমি একজন ব্যবসাম্যান, আমি কেন এই জায়গাতে পড়ে থাকবো? তো ওদের সাথে ওরা মেশিন, আমরা হ্যান্ড, তারপরে কিন্তু আমরা ওদের সাথে কম্পিটিশন করে আমরা এখনো টিকে আছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি আপনার এত পুরনো একটা প্রতিষ্ঠান, এখানে সবচেয়ে পুরনো কারিগর কে ছিল বা আছে কিনা এরকম কোনো? আমাদের এইরকম ধরেন এখনও 7-8টা কারিগর পাবেন, 7-8টা 10টার উপর, যারা অ্যারাউন্ড 50 বছরের উপর আছে এখনও। তাদের হাতে কেন ছাড়ি না আমরা? তাদের ওই যে চিন্তা ভাবনাগুলো, তাদের ওই ট্রেনিংগুলো, যতই প্রযুক্তি বের হোক, তাদের অভিজ্ঞতাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি সবসময়। তাদেরকে হয়তো আমরা উপদেষ্টাতে রাখছি, বা যতটুকু তুমি কাজ পারো ততটুকু, তাদেরকে আমরা সামনে বসে রাখি। কোন একটা ক্রাইসিস মোমেন্টে এখানে কি করতে হবে, হয়তো এমন একটা কৌশল বলে, এমন একটা কিছু বলে, সেটা আমাদের জন্য অনেক বড় হয়। তার কারণে আমরা ওদেরকে ছাঁটাই করি না বা রাখার চেষ্টা করি। অন্যরাও তো তাদেরকে নেয়ার চেষ্টা করতে পারে। চেষ্টা করে, কিন্তু তারা ওই যে পূর্বের আমল থেকে আসে, চিন্তা করে যে এতদিন থাকলাম, কোথায় যাব। আল ভাই, এখন তাহলে আকবরিয়ার তো বিগ একটা ব্র্যান্ড, ওই বগুড়ার ঐতিহ্যের সাথে জড়িত আকবরিয়ার ব্যবসা আর ক্রাইসিস মোমেন্ট নাই আছে, বা না, অ্যাজ এ ওই রকম বিজনেসম্যান আপনি ওই রকম ক্রাইসিস মোমেন্ট নাই। এখন যে চ্যালেঞ্জটা আছে বর্তমানে, সারা পৃথিবী অস্থির অবস্থা, পৃথিবী স্বাভাবিক তার গতি সীমা হারায় ফেলছে। কোথায় যুদ্ধ, কোথায় গণ্ডগোল, আবহাওয়ার প্রতিপ্রকৃতির উল্টা, সব কিছু, বাজার অনিয়ন্ত্রণ, সব কিছু নিয়ে আমরা খুব চাপে আছি। বিজনেসে যে একটা পথ থাকে, একটা ডেস্টিনেশন থাকে, আমার বিজনেসের ট্যাক্স এরকম, ভ্যাট এরকম, আমার বিজনেসের পার্সেস যেগুলো করি সেগুলোর একটা নীতিমালা যে থাকা, এইগুলো থেকে আমরা অনেক চ্যালেঞ্জিং ফেস করতেছি। এবং নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমরা এত বেশি ফাস্টার, নতুন প্রযুক্তিটা এত বেশি। দেখেন AI, আমাদের বাংলাদেশ কোথায় ছিল? একটা সময় রোড ম্যাপে উঠতে হবে, উন্নয়নশীল দেশ হতে হবে, তারপরে আসলো ডিজিটাল, তারপরে আসলো আপনার স্মার্ট, এখন কি AI, মেটা AI প্রযুক্তিটা আরও কত ফাস্ট, চিন্তা করেন। আমরা কি এখনও ডিজিটাল রপ্ত করতে পেরেছি? আমরা কি এখনও স্মার্ট যুগে গেছি? কথাটা বলতেছি, লিখতেছি স্মার্ট, বাট কতটা স্মার্ট? পোশাক আশাকে, প্রোডাকশনে, কার্যকরিতা কতটা স্মার্ট আমরা? আমাদের কি সরকারের কোনো প্ল্যান আছে যে আমাদের এই ক্ষুদ্র শিল্পগুলোকে তুলানো, উঠানো? যেরকম আপনি বাইরে গার্মেন্টস, এখানে বড় একটা বাংলাদেশে সরকারের রেভিনিউ যোগ হয়। ওই রানা গার্মেন্টস প্লাজা ধ্বংস হইলে তারপর থেকে বিদেশিরাই বলল, এই ক্যাটাগরিতে বিজনেসগুলো এই ডিমান্ড ফুল করলে তোমার থেকে আমি মাল নেব। তো এইরকম কমপ্লায়েন্স মেনটেন করলে, এইরকম মেনটেন কি আমাদের কি সরকার থেকে একটু কিছু করা দরকার, যে আপনারা এইভাবে করেন, প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণপ্রাপ্ত লোক নেন, জব সেক্টরটাকে উন্নতি। আমরা স্মার্ট বলতেছি, আমরা ডিজিটাল বলতেছি, এখন আবার AI ধাক্কা, এত দ্রুত, এত ফাস্টার, কোনটাকে আপনি আজব? তো সেক্ষেত্রে আপনার কি নিজেকেও ব্যাকডেটেড মনে হয় কখনো? অনেক সময় অনেক বেশি ব্যাকডেটেড মনে হয়। কিন্তু এই জায়গায় যদি আমি একটা জিনিস ভুল করি, যে ওগুলোকে যদি আমি চাপ মনে করি, রিস্ক মনে করি, যে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমি বোধহয় আর পারবো না, তাহলে আমি গেলাম। নেগেটিভ ভাবা যাবে না। নেগেটিভটাকে না বলে আমাকে সামনে, আমি করব, ওটাকে নিয়ে লড়াই করব, ওর মধ্যে কি আছে সেই প্রযুক্তিগুলো আমি অ্যাডাপ্ট করব, আমার কর্মচারীদেরকে শেখাবো, আমার যা করতে যা লাগে সেটা আমি করার চেষ্টা করব। এই জন্য আমি বড় বড় কোম্পানির সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি। আমি যদি বলি এটা আমার জন্য বার্ডেন, এই ফাস্টারের সাথে এগোতে পারবো না, তাহলে আমি হারিয়ে চলে যাব।
আচ্ছা, আলাল ভাই, শত বছরের পুরনো ব্যবসা প্রতিষ্ঠান যেটা আপনার বাবা তার জীবন দিয়ে শ্রমে ঘামে তৈরি করে গেছেন, সেটা আপনাদের পরিবারের পরবর্তী প্রজন্মের হাতে এসেছে। এইটাকে এগিয়ে নেয়া বা টিকিয়ে রাখার চ্যালেঞ্জটা আসলে কি? মানে এমনি আপনি যখন নতুন একটা বিজনেস স্টার্ট করতে যাবেন, যতটা ইজি হবে আপনার মনের মতো করে নতুন প্রযুক্তির সঙ্গে আপনি সাজায় নিতে পারবেন। বাট আমার চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাপ দাদা সেকালে একটা বিজনেস, তাদের থিম, তাদের চিন্তা ভাবনা সেকালে ছিল। এটা যখনই আপনি হাত দিতে যাবেন, হাত দিতে যাচ্ছেন, এটাকে বাধা। এই বাধা নিজস্বভাবে নিজের সাথে ফেস করা। আপনারই বাধা। আপনার পরিবার আপনার সাথে বাধা। আপনার ভাইয়েরা আপনার সাথে বাধা। আপনার বাপ দাদারা বাধা। আমার সম্পত্তি তুমি হাত দিয়ে নষ্ট করতেছো কেন? আমি তো করে গেছি আমি, তুমি এখানে মাতব্বরি করো কেন? আপনার ধানমন্ডিতে একটা বাসা আছে 10 কাঠা। আপনি ইয়াং, নতুনত্বর সাথে একটা চিন্তা করতেছেন। আপনার বাবা ওই ভাড়া পায় 3 লাখ টাকা। কিন্তু আপনি ওই বিল্ডিংটা করলে, একটা অ্যারোস্টেটেড বিল্ডিং করলে পাবেন মাসে ধরেন 30 লাখ টাকা। বাট আপনার বাবা আপনাকে করতে দেবে না। ওনার ওটা আবেগের ভালোবাসার অনুভূতি, ওনার রিস্ক ফ্যাক্টর, আমার ছেলে তো এটা শেষ করে দিবে। এই জায়গাতে আমাদের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে আমার ক্ষেত্রে বড় বাধা। না হলে আমি 113 বছরের প্রতিষ্ঠান, কেন আমি সারভাইভ করে এত দূর যাইতে পারলাম না? বাংলাদেশে বড় বড় 10-12টা ইন্ডাস্ট্রি যারা, আপনি যদি আকিজের কথা বলেন, বেরি থেকে আজকে কোথায়, আজকে যদি আপনি প্রাণের কথা বলেন, তা সেখান থেকে তারা আজকে কোথায়, কয় দিনের ইতিহাস, তারা নিউভাবে তৈরি করে। আর আমাদের ঐতিহ্যর সাথে লড়াই করতে হয়। এখানে হাত দিলে আমার ঐতিহ্য নষ্ট হবে, এটা আমার বাপ দাদার, আমার বাবা এইভাবে চিন্তা করছে, তুমি কেন? আমার এখানে একটা প্লেট ভাঙলে তুমি ওর উপর ফাইন করতেছো কেন, জরিমানা করতেছো কেন? আমার বাবা কখনো করে নাই। এই চ্যালেঞ্জ, বিরাট প্রেশার এটা। এই চ্যালেঞ্জ প্রতিনিয়ত, এই চ্যালেঞ্জটা আমাকে পিছনে নিয়ে গেছে। কিন্তু আমি আমার পরিবারের সাথে এই চ্যালেঞ্জটা নিয়ে ফাইট করে করে আজকে এই জায়গায় বসে তারা এখন বুঝতেছে, তার চ্যালেঞ্জে যদি আমরা সমর্থন না করি আমরা হেরে যাব, আমরা হেরিটেজ হয়ে যাব, আমরা ওকে আগে সামনে দাও। এইটা যদি আমাকে আরও 10 বছর আগে বা 15 বছর আগে দেওয়া হতো, আমি বাংলাদেশে 1 নম্বরে লিড করতাম। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেখানে পৌঁছাতে চেয়েছিলেন সেখানে পৌঁছাতে পারি নাই? আমি এখন যেটা চাই, এটা তো আল্লাহর কাছে, আপনাদের কাছে না। আমাকে যদি আর 15-20 বছর সে আমাকে হায়াত দেয়, আমি ওই জায়গায় চলে যাব। কারণ আমি সব কভার করে নিয়ে আসছি। এখন আমার সাজানো বাগানো আমি একটা একটা করে সেট আপ করবো। শিখা আর সাজানো বাগানে সেট আপ করা ইজি হয়, যেগুলো আমি অতিক্রম করে আসছি এই জীবনে। আমি এমনও চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের বড় বড় কোম্পানি সিওপো অনেক বড় বড় যারা সিএমও নিয়ে থাকে, বড় বড় সি ক্যাটাগরি যে প্রতিষ্ঠানগুলো অবকাঠামো তৈরি করা হয়, আমি একাই যথেষ্ট সেই প্রতিষ্ঠানে। আমি একাধারে বর্তমানে লিমিটেড কোম্পানি, আকবরিয়া লিমিটেড কোম্পানির চেয়ারম্যান, সিইও এবং সিএমও। আমি যেদিন থেকে সিএমও নিয়েছি, আমি 50%, 50 নট এ 10%, 50% এক মাসে গ্রোথ দেখাইছি। মার্কেটিং তো এর স্ট্র্যাটেজিও আপনি সেট করেন? হ্যাঁ, পুরোপুরি মার্কেট। যেদিন থেকে আমি আমার সিএমওদেরকে অপসারণ করে আমি নিয়েছি এই দায়িত্বটা, সেদিন থেকে আমার 50% গ্রোথ সব ক্ষেত্রে। আমার যতগুলো উইংস আছে বিজনেসের সব ক্ষেত্রে। আমার তাহলে কি, আমার অভিজ্ঞতা, আমি মাঠে নেমে কাজ করেছি, কিভাবে প্যাকেট করতে হয়, কিভাবে উৎপাদন বাড়াতে হয়, কিভাবে কস্টিং করতে হয়, কস্টিং করার পরে এটাকে কিভাবে বাজারজাত করলে এটাকে আকর্ষণ করা যায়, কিভাবে R&D করা যায়, কিভাবে আরেকটা পণ্য উঠে যাচ্ছে তাকে ফলো করে আমার থেকে তার থেকে বড় কিছু করা যায়। এগুলো আমি একটা রাস্তার ভিতর যে কোনো সময় হাঁটলে একটা লেখা দেখতেছি, একটা পড়া দেখতেছি, একটা ডাস্টবিনে আমি ফট করে উঠায় নিই, কী লেখছে, কী পড়ছে, এই কালারটা কেন হইলো। আমার R&D আমার সাথে, আমার R&D প্রতিষ্ঠানে যে করতে হয় না, যে প্রতিষ্ঠান ল্যাবের ভিতরে বসে R&D করবো। একটা খাইলাম, এই টেস্টটা এইরকম কেন, এটা একটু আলাদা আমার কাছে স্মেল লাগতেছে, আমার R&D হয়ে গেল। কিন্তু আপনি তো এই সময় একটু রেস্টও নিতে পারতেন, যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এত বড় নাম মানে করা নেশা। প্রতিষ্ঠান।
হ্যাঁ? বিজনেস একটা নেশা, যেরকম আপনার মাদক যেরকম নেশা একটা মানুষের কাছে, হুম। বিজনেস হচ্ছে নেশা। আমি থাকতে পারি না। আমি ঈদের 5 দিন ছুটি পেয়েছিলাম এই গত ঈদে। আমি একদিনও 1 ঘন্টা বাসায় বসে থাকতে পারিনি। আমি দোকানে ডিউটি করেছি, আমি R&D তে ডিউটি করেছি। অনেকে কয় আরও ছুটি হয় না কেন? কিন্তু আমার ভালো লাগে না। বাসা থেকে কী করব? টিভি দেখব, ফেসবুক চালাবো, কিছু করি, কিছু চিন্তা করি। আমি কখনো কোনো পণ্যকে, বুঝছেন? কোনো পণ্যকে, ওটাকে মানুষের একঘেয়েমও লাগবে এই ধরনের রাখি। আমার হাত দিয়া লাচ্ছা তো মানুষ একটা খায়, যে ঘিয়ের অথবা ডালডার। আমার হাত দিয়ে 10 রকম লাচ্ছা আছে মার্কেটে। জাস্ট আমার কি অভাব? আমার অভাব ওই যে প্রেজেন্টেশন, আর আমার একটা গুড টিম, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এই জায়গাটাতে আমি দুর্বল। কারণ এই জায়গাতে অবশ্যই একটা ধরেন আপনি বলতে পারেন যে আপনি এতগুলো সাবজেক্ট অ্যাচিভ করেছেন এই জায়গাটায়। এই জায়গাতে আসলে এডুকেশন এবং একটা প্রশাসন। আপনি দেখেন বাংলাদেশে অ্যারাউন্ডের মধ্যে বাইরে কত বিশৃঙ্খল। আপনি ক্যান্টনমেন্ট এলাকা যান, কতটা সুশৃঙ্খল। ওখানে আমরা হেলমেট পরতেছি, ওখানে আমরা লাইসেন্স রাখতেছি, বাট বাইরে আসলে আমরা সব ভুলে যাচ্ছি। এই অ্যাডমিনিস্ট্রেশনটা, এই প্রশাসনটা বিজনেসের জন্য মানে খুব জরুরি, খুব জরুরি। আপনি অনেক কিছু জানেন, বাট ওই দুটা যদি রপ্ত না করতে পারেন, ওই দুটা, তাহলে সবকিছু আপনি একটা বিজনেসকে নিয়ে যাবেন ম্যানেজমেন্টের না। মধ্যে রাখার রাইট। যে বিষয়টা। আপনি বলছিলেন যে আকবরিয়াকে যখন রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে এক্সপানশন এর দিকে যায় সেই সময়ের একটা স্ট্রাগল আছে আপনার। হ্যাঁ, তখন ছিল বাপদাদার সেকালের একটা চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা থেকে আমাকে যখন মানুষের ডিমান্ড থেকে চিন্তা করা হয়, মানুষ কী চাচ্ছে, কী করতে চাচ্ছে, হুম। সেই চিন্তা ভাবনাকে পরিবর্তন করা এবং ওই লোকদেরকে যুগোপযোগীভাবে তৈরি করা। ওই লোকগুলো কাস্টমারকে এরকম বলতেছে, "এ ভাই বসেন তো, আপনি ঘোড়া বান্ধে দিয়ে রাখছেন, হুম, মানে আপনি তাড়াহুড়া করতেছেন কেন? ল্যাঙ্গুয়েজটা বোঝেন। হুম। বসেন, দাওয়াত দেবনি।" এইগুলোকে মানুষের ক্যারেক্টারকে পরিবর্তন করা, তাদের কর্মটাকে পরিবর্তন করা, এটা বিশাল একটা চ্যালেঞ্জ। আবার সেই সব কাস্টমারকে ধরে রাখা, যে কাস্টমারগুলো আসতেছে তাদেরকে এই যুগের সাথে ধরেন আমাদের জন্য বিজনেসটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। এখন দেখেন যার টাকা আছে সে একটা করে রেস্টুরেন্ট খুলে বসে। হুম, হুম। ব্ল্যাক মানি, হোয়াইট মানি যেটাই বলেন, নিয়ে যায় ওর মধ্যে ইনভেস্ট করে। বিশাল বিশাল ছাদের পর, অট্টালিকার পর হ্যাভি ইয়ে দিয়ে রাখছে। তাদের সাথে আর আমাদের বিজনেসের সাথে যে কম্পারিজন হয়, যে গ্যাপটা, এটাকে রাখা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। একদিক দিয়ে আপনাকে এমপ্লয়ীদেরকে স্যাটিসফ্যাকশন, তাদেরকে গ্রুমিং করে তৈরি করা, পণ্যগুলোকে দামের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা, আবার ভালোভাবে উপস্থাপন করা। আবার আরেকটা কিথে স্ট্রিট যে বিজনেসটা, আমি যে বার্গারটা বিক্রি করতেছি ধরেন 80 টাকা, সেম বার্গার জাস্ট 19-20, সে রাস্তার উপর বিক্রি করতেছে 30 টাকা। ওখানে ভ্যাট নাই, ট্যাক্স নাই, ওখানে আপনি কি নাই, ঘর ভাড়া নাই, কোনো আমার বিজনেস করতে 18টা লাইসেন্স লাগে। সাত মাথায় যে বিজনেস করতেছে তার কি আছে? তার ড্রেনের পানি আছে, তার ময়লা জিনিস আছে, তার কোনো হাইজেনিক মেনটেন করতে হয় না, তার ওই যে ভোক্তা অধিকার নাই, নিরাপদ খাদ্য অধিকারের ঝামেলা নাই। তা আমাদেরকে তো সরকারের সমস্ত কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, অফিসারদেরকে মেনটেন করতে হয়, ভ্যাট মেনটেন করতে হয়। তাহলে একটা পণ্যের দামটাকে কত পড়ে? আমরা হয়তো অনেকে লেখালেখি করি, আমাদেরকে ডাকাত বানানো হয়, চোর বানানো হয়, এত দাম। কিন্তু একটাবার কি চিন্তা করে আবার রেফারেন্স টানে যে ওই জায়গায় আমি এটা খেয়েছি। ওই জায়গায় তো কোনো সরকারের জায়গা, অবৈধ জায়গাতে সে দোকান করতেছে, সেটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি লেখার মাধ্যমে। এটা তো ওই যে ব্যাটারি চালিত অটোরিকশার মতো হয়ে গেছে। যারা ট্যাক্স দিচ্ছে না তারাই রাস্তা দখল করে বসে আছে। দখল করে আছে। আমি বগুড়াতে ভয়তে আমার গাড়িটা চালাতে পারি না, কোয়াইট ইম্পসিবল বগুড়া শহরে গাড়ি চালানো। ওটা যখনই আপনি একটা ক্রাশ পড়বে 12,000 15,000, ওটা রং মেলাতে গেলে। আর ক্রাশ ছাড়া একটা গাড়ি পাইছি অনেক কষ্টে, সেটা যদি আপনার ক্রাশ থাকে কষ্ট লাগে, কলিজার উপর কষ্ট লাগে। আপনি বলছিলেন যে ওই যে ভ্যানে করে যে আপনার বেকারি আইটেম গুলো শুরু করলেন। আমার জীবনে প্রথম আমি চিন্তা করি যে আমার ভাইয়েরা বা বাপ দাদারা শোরুম ভিত্তিকে, আমি দেখলাম এই পণ্যগুলো তো শোরুমে কয়টা লোক আসে, আমি যদি এটাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে পারি, আমার সেল বাড়বে, মানুষের পরিচিত পাবো। তা আমি চিন্তা করি আমার কাছে তো টাকা, আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কখনো টাকা নিয়ে বিজনেস করিনি।
আমার জিরো থেকে বিজনেস এখনও। টাকা দেখলে আমার ভয় লাগে। আমি টাকা যে 10 কোটি টাকা দাও আমি বিজনেস করব, এটা আমার নিশানা। আমি ওটাকে তৈরি করব, অনেক অ্যারেঞ্জ ম্যারেঞ্জ দিয়ে তৈরি করব। কেন করব? ওই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ বা যুদ্ধ করে যেটা তৈরি করব, ওর মধ্যে অনেক অভিজ্ঞতা আছে। লস, ওখানে যদি ফেল করি, কেন ফেল করলাম? একটা প্রজেক্ট নিলাম, সাপোজ ধরেন প্রজেক্টটা নিয়ে আমি 80% গেলাম, তারপরে প্রজেক্টটা ফেল হয়ে গেল, তাহলে কিন্তু আমার পুরো প্রজেক্টটা নষ্ট হলো না। আমার যে অভিজ্ঞতা হলো, পরবর্তী ওই মিস্টেকটা আমার জীবনে আর হবে না। যেরকম আছে দেখেন, আপনি যদি বিলম্বিত একটা ডিসিশন নেন, একটা ভুল ডিসিশন নিয়ে আগে যাচ্ছেন, এটা কিন্তু ভালো। ভুল আছে ওর মধ্যে, 30% ভুল আছে, একদম 100% হয়নি, কিন্তু আগে যাচ্ছেন। আর বিলম্বিত যদি করেন, ওই ডিসিশন নেওয়ার জন্য যদি আরও 2 বছর, তাহলে 2 বছর তো আপনার জীবন থেকে হেরে গেল ভাই। ওই 2 বছর তার জীবনে ফিরে আসবে না। ভুল হলেও ওটা তো সংশোধন করতে পারতে, স্টার্ট করলেন। কথায় একটা আছে যে আপনি যদি সামনের দিকে চলতে চান, দৌড়ান, দৌড়াতে যদি না পারেন হাঁটেন, হাঁটতে যদি না পারেন হামাগুড়ি দেন, হামাগুড়ি যদি না পারেন শুয়ে শুয়ে একটু একটু করে এই পাশে এ পাশ করে চলেন। গতি থাকতে হবে, সেটা কচ্ছপের গতি হোক আর খরগোশের গতি হোক। এই জন্য ভুল ডিসিশন নিয়েও আপনি শুরু করেন। বিলম্বিত করা তো আপনি আপনাকে বলছেন যে জীবনটাকে ভুল আরো হলেও নষ্ট করে দেবে। ভুল হলেও চেষ্টাটা করতে চেষ্টা করতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারেন। আপনার জীবনে যদি ভুল না থাকে, তাহলে আপনি অভিজ্ঞতা করতে আসবে। আপনি আনসাকসেস যে হইলেন, ভুলটা কি করলেন এটাই তো জানতে পারলেন। তো ওই যে ভ্যানের, তখন আমি চিন্তা করলাম আমি ইনভেস্টটা কই পাবো। তা আমি দেখলাম আমার সেই সময় কোকের ব্যবসা ছিল, কোক, পেপসি, 7 আপ, এটার আমি বগুড়ার এজেন্সি ছিল হুম। একক। তো এর 3টে পিক আপ ভ্যান সবসময় 12টার মধ্যে ঘুরে বসে থাকতো, 4টা ভ্যান, রিক্সা ভ্যান বসে থাকতো। ওটা দিয়ে যাত্রা শুরু করলাম। প্রথম দিনে 50,000 টাকা বিক্রি, প্রথম দিনে। কি নিয়ে বের হয়েছিলেন? ওই রুটি টুটি যেটাই আছে যা পাইছি, কোনো এথিক্স থেকে না। আপনি আপনি নিয়ে গেছেন না অন্য কাউকে? আমি সাথে গেছি, হুম গাড়ির মধ্যে বসে, আর ভ্যানগুলোকে পাঠাইছি। হুম। লক্ষ্য করেছি প্রথম দিনে 50,000 টাকা বিক্রি। আরে আমি আউটলেটে 10টা আউটলেট মিলে 50,000 টাকা পেলাম না, হুম। আর আজকে এই কয়টা রাস্তায় ঘুরেন একটা- দিয়ে আমি 50,000 টাকা। নেশা জেগে গেল। সেই নেশা থেকে আজকে আমার 55টা গাড়ি। এবং আমি যখন দায়িত্ব নিলাম, এখন যেখানে 6 কোটি টাকা আমার নর্থ বেঙ্গলে পার ডে পার মান্থে বিক্রি, সেটা এখন 20 কোটি টাকা দাঁড়াইছে। আমি যদি আরও এক্সপান্ড করতে পারি, আরেকটু, এখন আমি কোনটাতে ইয়ে করতেছি, কি? এখন আমার এত অপরচুনিটি আমার, ওই যে বললাম না ব্র্যান্ড নেমটা আমার হ্যাঁ। হয়েছে। আমি এখন লোকবলের সাথে আমার 4টা কারখানার পরে আমি হিমশিম করি, আমার এখন মেশিন দরকার। আমার এই 2026-এর মধ্যে হয়তো ধরেন 20 কোটি 30 কোটি টাকা খালি মেশিন ঢুকবে। কারণ আমি যদি মার্কেটে টিকতে চাই, এর কোনো বিকল্প নাই। কারণ ম্যান একটা সময় হাঁপসে যায়, বা আমার ভাল লাগতেছে না। মেশিন তো আমি খালি কত প্রোডাক্ট, এটা 2 লক্ষ প্রোডাক্ট করতে পারে। হুম। তা আমি তো ওর থেকে 2 লক্ষ প্রোডাক্ট আমি বিনা দ্বিধায় পাবো। এই চ্যালেঞ্জটা এখন আমার সামনে সবচেয়ে বড়। আমার সামনে আকবরিয়াকে, এখন নিউ ভার্সন আকবরিয়াকে করার চ্যালেঞ্জ আমার সামনে। আকবরিয়া 20 তলা বিল্ডিং হবে। এখন আকবরিয়াতে পানি পড়ে, আকবরিয়ার টিনের ছাউনি দিয়ে করা, আকবরিয়ার সেই আমলের ইটা এখনও দেখা যায়। এই প্রযুক্তিটাকে চেঞ্জ করে 20 তলা ভবন করা, আকবরিয়া সমস্ত আউটলেটগুলোকে মানে নিউ ফ্যাশনে নিয়ে আসা, আকবরিয়ার কারখানাগুলোকে মেশিনারিজ করা, এই রকম নতুন প্রযুক্তি হচ্ছে 2026-এ আমার অ্যাডজাস্ট করে ফেলা। আমরা অ্যাডজাস্ট করে ফেলা। লাস্ট একটা কোশ্চেন করে ফাইনালি চলে যাব, তারপর যদি আপনি কিছু বলতে চান তো বলবেন। পারিবারিক ব্যবসা নিয়ে কথা বলছিলাম, যে ঐতিহ্য নিয়ে কথা শুরু হয়েছিল। আপনারা তো 6 ভাই, এবং আপনারা কি এই প্রতিষ্ঠানটা নিশ্চয়ই ফ্যামিলি মেম্বাররাই বোর্ডে আছে বা পরিচালনার সাথে সম্পৃক্ত। সেই জায়গায় এটা তো অনেক সময়ই চ্যালেঞ্জিং। কঠিন চ্যালেঞ্জ। আমরা ছিলাম, আমরা দ্বিতীয় তৃতীয় প্রজন্ম, 4th প্রজন্ম হচ্ছে আমাদের সন্তানরা। আমাদের এডুকেশন, আমাদের সব কিছু হচ্ছে যে, ধরেন আমি আজও আমার মনে পড়ে, আমার মা যখন বের হতো আউটসাইডে, তখন তার শাড়িটাতে রিক্সা কভার করতো। গরু গাড়ি দেখেছি, মোষের গাড়ি দেখেছি, ল্যাটিন খেলা দেখেছি, চেঙ্গু পান্ডি খেলা দেখেছি। আমাদের সন্তানরা কি সেটা দেখতেছে? তাদের সাথে আমাদের সন্তানদের চোখ কোথায়?
ওরা তো পেয়ে ইউরোপ গেছে অনেক ইউরোপ কিছু। হ্যাঁ। আমেরিকা এআই প্রযুক্তি, হুম, ওরা হচ্ছে জিএনজি, হুম। ওদের কথাবার্তা। আমরা একটা সারেক যদি দেখি 10 মাইল দূর থেকে এই সার আসতেছে, আর এখন সারের সামনে সিগারেটকে ধোঁয়া ছাড়তেছে। এই প্রযুক্তি আর আমাদের প্রযুক্তির সাথে কি এত সোজা? তাদের এই ব্যবসার প্রতি মনোযোগী নেই। আমাদেরকে স্টেট বলে, আমরা শেখালে, আমাদের জ্ঞান বুদ্ধির অভাব, আমরা বিজনেসের কিছুই বুঝি না। তারা আমাদেরকে আজকেই যদি পারে ফেলে দিতে চায় করতা নদীতে, এরা বিজনেস নিতে পারবে না। এই জায়গায় আমাকে প্রচণ্ড থ্রেট মনে হয়। যদি আল্লাহ তো সবচেয়ে বড় পরিকল্পনাকারী, কাউকে না কাউকে, যেরকম আমার পরিবারে আমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ লিডের পর্যায়ে আমি মনে করি আমি 1 ঘন্টা কাজ না করলে আমার প্রতিষ্ঠানে 1 ঘন্টায় যে ল্যাকিংস হবে সেটা 1 বছরে আমি তুলতে পারবো না। বিকজ আমার অভিজ্ঞতা, আমার চিন্তা ভাবনা, আমার কাছে এখন মনে হয় আমি 1 ঘন্টা কাজ করলে আমি 2, 4, 5 লক্ষ টাকা একদম ইনস্ট্যান্ট আনতে পারবো। কেমনে এটা? হাউ ক্যান? কেন? এই তুমি কি বানাচ্ছ? এটা বানাচ্ছ। এটার মধ্যে কি দিছো? এটা দিছো। আচ্ছা তুমি যে এটা দিলা, এটাতে একটু এরকম করলেই তো এটাতে 2 লাখ টাকা, 2 লক্ষ প্রোডাক্টের মধ্যে একটা এগারো আসলে 2 লাখ টাকা আসে। দিস ইজ মাই ওন না? আমার কামাই না? তাহলে এটা শিখে নিত। তাহলে আমি কি করে ঘরে বসে থাকবো? এটা আপনার কাছে প্রশ্ন। উল্টা আমি প্রশ্ন করলাম। আমি দেখতেছি যে আমি 1 ঘন্টা যদি কাজ করি, আমি সমস্ত দুর্নীতি মুক্ত করে সুন্দর তাহলে একটা আপনিও তো অবস্থানে একটা বৃত্তের মধ্যে, চক্রের মধ্যে মেশিন হয়ে হয়ে আটকে গেছি। গেছেন। সব কিছু আমার মাথার মধ্যে ঘোরে। আমাকে 2 বার কথা বলতে হয় না। তো ওই নতুন প্রযুক্তি, জেএনজি প্রযুক্তি দেখেন, এখানে আবার একটু অন্য টাইপের কথা এসে যায়। এই যে পরিবর্তন হচ্ছে বিশ্বে, এই পরিবর্তন হয়েছে নেপালে, হুম। এই পরিবর্তন হচ্ছে শ্রীলঙ্কা কোথা থেকে কোথায় উঠে গেল। বাট আমরা বাংলাদেশের এই পরিবর্তনটাকে সুন্দরভাবে এখনো নিতে পারলাম না, কেউ না। এটা খুব কঠিন একটা মেসেজ। নেপাল নিতে পারলো, শ্রীলঙ্কা নিতে পারলো, আমরা কেন পারলাম না? তাহলে আমাদের সবার মধ্যে কি, কেন জানি এটা আমরা পুরোটাকে আগে জগা খিচুড়ি করে ফেলে দিলাম। আমি জানি না আমাদের দেশের ভবিষ্যৎ কি। আমার কাছে এটা শঙ্কিত মনে হয়। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে এটা আমি বলবো, হুম। কেউ আমার মুখ চেপে ধরলে হবে না। আমি একটা বিজনেসম্যান হিসেবে সরকারি রেভিনিউ দিচ্ছি, অনেক বড় পার্টিসিপেন্ট ভ্যাট ট্যাক্সে। পুরো বছরে আমি প্রায় 2, 2.5, 3 কোটি টাকা দিতে হয়। তো এটা সরকারের জন্য একটা বড় ধরনের না। আবার আমি 5,000 লোক খাটাচ্ছি, 5,000 পরিবার আমার উপর। আপনি আমাকে ছোট করে দেখতে পারেন না? আমার অধিকার আছে কথা বলার। আপনি আমার মুখে দিয়েন না। আমার কথা হচ্ছে, আমাকে বলতে দিতে হবে। কারণ আমার এই বাংলাদেশে পার্টিসিপেন্ট আছে। আমি বাংলাদেশের দয়া ভিক্ষা খাই না। আমার টাকায় দেশ চলে, আমার টাকায় অনেক কিছু হয়, মানুষ চলে। আমার কথা বলার অধিকার দিতে হবে, এটা আমি মনে করি। কারণ আমি তো ছোটোখাটো না। আমার সরকারি গভর্নমেন্টে শুধু তো ভ্যাট ট্যাক্সের কথা বললাম। সরকারি 18টা প্রতিষ্ঠানে আমার লাইসেন্স অ্যাপিল করতে হয়। এগুলো ফ্যাক্স আর ট্যাক্সে কোথায় যায় আপনি একটু চিন্তা করেন তো। ট্যাক্সও আছে, ফ্যাক্সও আছে। তো আমাদের কথা বলার সুযোগ দিতে হবে। আমাদের খালি ভয় দেখালে, বন্দুকের ভয়, জেল জুলুমের ভয়, ফ্যাসিস্টের ভয়, অমুকের ভয় দেখালে চলবে না। আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরাই এই দেশটাকে রক্ষা করব, আমরাই এই দেশটাকে আগায় নিয়ে যাব। কারণ আমরা কর্মসংস্থান দিই, বেকারকে সমস্যার সমাধান করি, আমরা প্রযুক্তি নিয়ে আসি, আমরা মানুষকে ভালো পথ দেখাই, চিন্তা করি। আমাদেরকে সাথে নিতে হবে, সরকারের সাথে নিতে হবে। সবশেষ যেটা জানতে চাই আপনার কাছে সেটা হলো যে আকবরিয়া ছাড়া হাসান আলী আলাল কে? আমি খুব কঠিন একটা প্রশ্ন বললাম। সেটা হচ্ছে, আমি যেখানে যেটাই যাই, নিজে ব্যক্তিগতভাবে ওইভাবে নিজেকে উপস্থাপন করতে পারি নাই। বা আকবরের ভিতরে এত সময় কাটাইছি যে নিজে যে আমি একটা স্বতন্ত্র আলাল, এটাকে আমি বোধহয় মানুষের সামনে ওইভাবে নিয়ে আসতে পারি নাই। আমি যেখানে পরিচয় দিই আমি আকবরের চেয়ারম্যান, এই কথাটা যখনই, এই নামটা উচ্চারণ করি, তখন আমার সম্মান, আমার ইজ্জত, আমার সব কিছু পাই। তারপরে আমি অ্যাজ এ একটা ব্যক্তি স্বতন্ত্র হিসাবে বলবো যে আমি একটা মানুষ, একটা ভালো মানুষ। আমার মধ্যে কোনো রকম কারো প্রতি বিদ্বেষ, হিংসা কিনা এগুলো আমার কাছে একদমই নেই। আমি মানুষের কাছে থাকতে ভালোবাসি। মানুষের বিপদে আপদে সব কিছু কেন জানি মনে হয় ওটা আমার নিজের বিপদ। এমনও সময় না, সবসময় আমি এই কাজটা করি। আমার পকেটে টাকা নেই, আমার নেই, কিন্তু আমি লোন করে, এই ব্যক্তিগত লোন মানুষকে খালি সেবা করার জন্য
কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে সংসারে ইয়ে হয়ে যাচ্ছে, একটা মসজিদ করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে, একটা মানুষকে ভালো পথ দেখাতে হবে। এগুলোর ব্যক্তিগত লোনে জর্জরিত আমি। আর মানুষ হিসেবে আমি মনে করি আমার অ্যাচিভমেন্টটা অনেক ভালো। আমি আমার ব্যক্তিগত পরিচয় আমি নিজেকে যদি একবারে কখনো না থাকি, না থাকার তো প্রশ্ন নাই। যদি কখনো ধরেন কোনো কিছু দৈবিক একটা ইয়ে হয়ে, কিন্তু আমি নিজেকে তৈরি করে আরেকটা আলাল হয়ে নতুন একটা ভার্সনে যেতে পারবো। এটা আমার নিজের অ্যাচিভমেন্ট। মানুষ আমাকে কিভাবে দেখে না দেখে। তবে আমি একটা জিনিস আমি পাইছি গোটা বগুড়াবাসীর কাছ থেকে, নর্থ বেঙ্গলবাসীর কাছ থেকে। আমি জানি না এই পদবি আমি প্রাপ্য কিনা। আমাকে ব্যক্তিগতভাবে মানবতার ফেরিওয়ালা বলা হয়। কিছু নিন্দুকরা অন্য কথা যেটাই বলুক সেটা হয়তো 0% বাট আমাকে মানবতার ফেরিওয়ালা বলা হয় এবং আমার কন্ট্রিবিউশন সমাজে অনেক বেশি। এটাই আমার। আর লাস্টে একটা কথাই বলবো নতুন বিজনেসম্যানদের জন্য, যারা বিজনেসে আসবেন, বিজনেসটা আসলে শর্টকাট কোনো রেকর্ড হয় না। বিজনেসের এথিক্সে যদি বলেন, এখনকার মধ্যে আমরা যারা দেখি, যারা বিজনেস করতে চাই, যারা নতুনত্ব জিএনজি কিছু ছেলেপেলে যারা আসে, আমি কালকে 5,000 গাড়ি কিনবো, আমার বিশাল একটা অফিস হবে, মতিঝিলে একটা অফিস হবে, বা বগুড়ায় একটা ভালো জায়গায় একটা ভালো একটা অফিস হবে, খুব ডেকোরেশনাল অফিস হবে, এই হবে, হাই ফাই। না, এটা বিজনেস বলে না, এটা বাপের টাকায় পোদ্দারি বলে। বিজনেস খুব নিচ থেকে উঠতে হবে। আর শর্টকাটে কখনো কোনো অ্যাচিভমেন্ট তৈরি হয় না। অ্যাচিভমেন্টের জন্য আপনার একটা স্বপ্ন থাকতে হবে, একটা গোল থাকতে হবে, মিশন ভিশন থাকতে হবে। আমার জীবনে একটাই পরিবর্তন হয়েছে, ওইকে কালকে না বলা, কাল জিনিসটাকে না বলা। আর একটা জিনিস যেটা আমি সব সময় সবাইকে বলি, জীবনে না শব্দটা উঠে দেন না, কোনো কিছুতে না। ভাত খাবা না, খাবো পরে একটু। বাড়িতে যাবা না, না বলি না, একটু পরে যাব, বা এই না, যে কোনো ব্যাপারে না আসলে কথাটা না বলা যাবে না। এটাই আমাকে আগায় গেছে। আজকে এত বড় কঠিন বিপদ, আমি যেতে পারবো না, আমি খাবো না, আমি ওই কাজটা পারবো না। আমি পারবো, যদি 10 জন পারে আমি কেন পারবো না? ও যদি ওটা সাকসেস হয় আমি কেন পারবো না? এই নাটা তুলে, নেগেটিভ কোনো চিন্তা আপনার মাথার মধ্যে আসে, যে কোনো কাজ করেন, এই না বলাটা তুলে দিতে পারলে আপনি একজন, আপনার ভিতরে আমরা হচ্ছে যে আশরাফুল মখলুকাত। এটা কে করছে? আমাদের সৃষ্টি, যে আমাদের কেন করছে, এত সৃষ্টির মধ্যে কেন করছে? আমরা যোগ্য বিধায় করছে, কিন্তু আমরা এই যোগ্যতাটাকে, আমাদের ভিতরে যে আগুন আছে এটাকে বের করার যে কৌশলগুলো, এটা জানি না। আর পরিশেষে বিজনেস যদি করতে চান, আপনাকে একটু পাগলামো হতে হবে, পাগলাটে স্বভাবের হতে হবে। সব কিছুই নেবেন, মেডিসিন সকাল 10টায় খাবেন, রাত 10টার মধ্যে ঘুমাবেন, নিয়ম নীতি দেবেন, একটু পাগলামো হতে হবে। পাগল কি, আমি এটা করবো, তুই আমার থামাতে দেখি তো, কেমনে পারিস? এই যে জেদটা, আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। দ্যাটস অল। আলাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় আপনার কথা শুনছিলাম বলতে আসলে অভিজ্ঞতা জানছিলাম। আমি বিশ্বাস করি যে আপনি যেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, সাফল্য, ব্যর্থতা, উত্থান পতনের ভেতর দিয়ে, এবং তার মধ্যেই বসবাস করছেন, সেটা আসলে দেখা যায়। শুনতে শুনতে আমরা চোখের সামনে দৃশ্যটা উঠে আসে। এই একেবারে ভেতরের অনেক কথা হয়তো এক বসাতে সব কথা বলাও সম্ভব নয়। হয়তো পরে আপনার অনেক কিছু মনে হবে। হয়তো পরে আমার মনে হবে এই কথাটা জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু এতক্ষণের যে আলোচনা হলো তাতে একজন হাসান আলী আলাল শুধু নয়, তার আ বড় ভাই যাকে তিনি গুরু মানেন এই ব্যবসার ক্ষেত্রে, এবং তার বাবার দীর্ঘ সংগ্রাম, মুর্শিদাবাদ থেকে ঈশ্বরদী হয়ে বগুড়া পর্যন্ত আসা, আকবরিয়া হোটেল প্রতিষ্ঠা করা। সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো যে একটা মানুষের যেমন সংগ্রাম, আলাল ভাইয়ের কথা শুনে আমার কাছে মনে হয়েছে একটা ব্যবসাও আসলে তেমন সংগ্রামের ভেতর দিয়েই যায়। আমরা অনেক পরে হয়তো বুঝতে পারি এত শত কোটি টাকার মালিক, সফল হয়েছে, অথবা ব্যর্থতা দিয়ে আমরা জাজমেন্ট করি। কিন্তু এই জার্নিটা আমরা আসলে কখনোই জানি না বা বুঝতে চাই না, বা বাহির থেকে এটা বোঝাও সম্ভব নয়। আলাল ভাইয়ের দীর্ঘ সময়ের কারণে আমরা আহ, সেটার কিছু হলেও অনুভব করতে পারলাম, এবং আমরা বিশ্বাস করি যে আরো যারা এসবের মধ্যে দিয়ে যায় তাদেরও প্রচুর গল্প আছে। ভবিষ্যতে সামাজিক অনুষ্ঠানে আমরা এরকম বিচিত্র ধরনের কথাবার্তা, জ্ঞানের কথা, জানার কথা, অভিজ্ঞতার কথা তুলে ধরতে চাই।
আলাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ।